তো আমরা যেটা বলছিলাম যে ওভারঅল একটা যখন এঙ্গেজমেন্ট আমরা শুরু করতে যাব, তার আগে আপনাকে ওভারঅল একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। করতে গিয়ে আহ, আপনার প্ল্যানিং স্টেজে ওই এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্টেন্স করার জন্য রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর কিছু ফার্ম ওয়াইড আলাদা আলাদা কিছু ধরেন ডিরেকশন থাকে, এবং আইসাতেও এই ধরনের যেসব ডিরেকশন আছে সেগুলো আমরা এটা কমপ্লিট করি। এটা হলো চ্যাপ্টার 6। এরপরেই আমাদের যে কাজটা, চ্যাপ্টার 7, যেটা প্ল্যানিং দ্য অডিট, এবং এখানে ওভারঅল একটা অডিট স্ট্র্যাটেজি আপনাকে ডিজাইন করতে হবে। যে আপনার টিম কিরকম হবে, এবং প্ল্যানিং কি জন্য করতে হবে, কোন কোন জিনিসগুলো আপনাকে প্ল্যানিং এর আন্ডারে নিয়ে আসতে হবে, আপনার টিমের স্ট্রেংথটা কিরকম হওয়া উচিত, হ্যাঁ, কতদিনে কাজটা করবেন। তো এই সব কিছু ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে শুরু করে অপারেশনাল অডিটের অপারেশনাল প্ল্যানিং সবকিছুই এই চ্যাপ্টারটা কভার করে। তো আমরা এখন তাহলে যদি চ্যাপ্টারটাতে যাই, সো ওয়াই শুড ইউ নিড টু মেক অডিট প্ল্যান। আমরা যদি অডিট প্ল্যান না করি, তাহলে যে প্রবলেমটা হতে পারে যে আমাদের যে ইম্পর্টেন্ট টাইম দেখা যাবে আমরা রং কিছু কাজ করে, অথবা যে জায়গাতে এমফেসাইজ দেওয়ার দরকার নেই সেই জায়গায় অডিট ওয়ার্ক করে আমরা হয়তো নষ্ট করে ফেলতে পারি। তাতে করে যেটা হবে, যে জায়গাগুলোতে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে সেগুলো ওভারলুকড হয়ে যেতে পারে, এবং সেখানে আপনার যে ধরনের অডিট প্রসিডিউর প্ল্যান করার কথা সেগুলো হয়তো প্রপারলি এক্সিকিউট নাও হতে পারে। তাহলে যেটা হবে, যে ইম্পর্টেন্ট কাজগুলো যখন হবে না, তখন আলটিমেটলি যেটা হবে আপনার এমনও হতে পারে যে আপনি অনেক অডিট ওয়ার্ক করেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি রং কনক্লুশন ড্র করেছেন, কারণ যে জায়গাগুলোতে আপনাকে এমফাসাইজ দেওয়া উচিত ছিল সেগুলোতে আপনি দিতে পারেন নাই, যার কারণে সেখানে হয়তো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে বাট আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই। সো এই জন্যই আমাদের আসলে অডিট প্ল্যানিংটা দরকার আছে। সো প্ল্যানিং এ যদি বলি, প্ল্যানিংটা কিন্তু আমরা যদি অডিটের কোয়ালিটি কন্ট্রোল অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি, তাহলেও কিন্তু অডিট প্ল্যানটা রিকোয়ার্ড। হ্যাঁ, তো আপনি যদি অডিট প্ল্যানটা প্রপারলি করেন, তাহলে আপনি রাইট ওয়ার্ক যেটা অডিটের জন্য প্রয়োজন হবে সেটা আপনি করতে পারবেন। আর সেটা থেকে আপনার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যে তারপরেও আপনি থাকলে আইডেন্টিফাই 100% করতে পারবেন সেটা নাও হতে পারে। বাট যদি আপনি অডিট প্ল্যান নাই করেন, তাহলে কিন্তু আপনার আহ, আপনি এই ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকলেও সেটা তো আইডেন্টিফাই করার জন্য আপনি কোনো চেষ্টাই প্রপারলি করা হলো না। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখা। আর আমরা যদি ইন সামারি বলি, তাহলে প্ল্যানিং এর ক্ষেত্রে অডিটরকে প্ল্যানিংটা কিভাবে হেল্প করে, যে অডিটর কি করবে, কতটুকু পর্যন্ত অডিট ওয়ার্ক করবে, হ্যাঁ, তারপর কোন কোন জায়গাগুলোতে প্রপার রিসোর্স ফিট করতে হবে অথবা ইউটিলাইজ করতে হবে, আর ইম্পর্টেন্ট এবং রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট যে অ্যাসারশনস গুলোতে আছে সেগুলোতে এমফেসাইজ করার বিষয়টাও এখানে ইম্পর্টেন্ট। সো আমরা যদি ওভারঅল অডিট স্ট্র্যাটেজি অ্যান্ড অডিট প্ল্যানিং এর কথা বলি, আমরা অডিট প্ল্যানিং এর যে কি যে প্ল্যানিং ডকুমেন্টটা রেডি করি, দ্যাট ইজ কল্ড অডিট স্ট্র্যাটেজি। তো এটাতে মেইনলি কভার করা হয় প্ল্যানিং যে এরিয়াগুলো আছে, লাইক ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করা, তারপর রিস্ক অ্যাসেসমেন্ট করে আপনার রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট গুলাকে আইডেন্টিফাই করা, তারপর অডিট অ্যাপ্রোচটা ঠিক করা যে কোন কোন অ্যাসারশনে রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আইডেন্টিফাইড হয়েছে, এবং সেখানে কি কি ধরনের অডিট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। দেন ইউজ অফ এক্সপার্টস অ্যান্ড ইন্টারনাল অডিট। আপনি কি কোনো আপনার কোনো এক্সপার্ট ইউটিলাইজ করবেন কিনা, লাইক আপনি কি থার্ড পার্টি কোনো ভ্যালুয়ার, অথবা আপনার হচ্ছে যে ল্যান্ড এক্সপার্ট অথবা ইঞ্জিনিয়ার, অথবা লেটস সে আপনি যদি পাওয়ার প্ল্যান্ট অডিট করতে গেছেন পাওয়ার প্ল্যান্ট রিলেটেড কোনো এক্সপার্ট, অথবা ট্যাক্স এক্সপার্ট, এ ধরনের কোনো এক্সপার্টকে আপনার কাজে লাগার প্রয়োজন আছে কিনা। অ্যান্ড ডেফিনেটলি ইন সাম অফ দ্য অর্গানাইজেশনস you will find that there are internal audit department. সো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট যদি থাকে, তাদের কাজটাকে আপনি কিভাবে অ্যাজ এন এক্সটার্নাল অডিটর ইউজ করবেন। তারপরে আপনার এই যে টাইমিংটা, মানে কখন শুরু হয়ে কখন শেষ হবে, কোন স্টেজে কোন কাজগুলো করবেন, তার একটা ওভারঅল টাইমিং ফিক্স করা। দেন বাজেটস অ্যান্ড ডেডলাইনস।
সো আপনার এখানে কত ম্যান পাওয়ার ইউটিলাইজ হবে, পার্টনার লেভেলে কত আওয়ার কোন লেভেলে দিবে, তারপর ডিরেক্টর বা ম্যানেজারিয়াল লেভেলে কত ওয়ার্কিং আওয়ার দিতে হবে, তারপর আপনার টিম লেভেলে যারা কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করছে, তাদের কার কত সময় দিতে হবে, এগুলো সবকিছু এখানে একটা প্ল্যানিং এর আন্ডারে নিয়ে আসা। এটাকেই আমরা বলি অডিট স্ট্র্যাটেজি। সো তো এই যে অডিট প্ল্যান যদি বলি, অডিট প্ল্যানটা হলো অডিট স্ট্র্যাটেজিটা একটা মানে ওভারঅল, মানে কি বলবো যে একটা শর্ট ফর্ম। আর অডিট প্ল্যানটা হলো মোর ডিটেইল, লাইক অডিট প্ল্যানে এই যে অডিট স্ট্র্যাটেজিতে যে জিনিসগুলো আপনি ফিক্স করলেন, এগুলো আরো ডিটেইলড আপনি অ্যানালাইসিস করে সেগুলো প্রপার ফাংশনালিটিটা এনশিওর করবেন। So an audit plan is more detailed than the audit strategy and sets out the nature, timing, and extent of audit procedures, including risk assessment procedures to be performed by the engagement team in order to obtain sufficient appropriate audit evidence. আচ্ছা, আমাদেরকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কি আদৌ আমাদের প্রয়োজন আছে কালেক্ট করা, নাকি এটা না কালেক্ট করলেও হবে? বলেন তো। হ্যাঁ, প্রয়োজন তো আছে। কেন প্রয়োজন আছে? হুম। আমি যদি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স না পাই তাহলে একটা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করতে পারবো না। তাহলে কি করতে পারবেন না? স্যার, ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করতে পারবো না তো আমি যদি। না, ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট ধরেন করতে পারলেন, সেগুলো পেলেন, তারপরে পরবর্তী লেভেলে আপনার কি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স আপনার দরকার আছে কি? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে, স্যার কারণ হচ্ছে আমরা ওপিনিয়ন একটা ড্র করতে তো আমার আমার দিব। দরকার। সেটাই আমি জিজ্ঞেস করছি যে অপিনিয়ন ড্র করার জন্য আপনার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কি দরকার আছে কিনা, এবং থাকলে কোথায় বলা আছে যে এটা দরকার আছে? বলেন দেখি। টেস্ট অফ ডিটেল বা এরকম কোনো পার্ট যেটাতে আছে সেই লেভেলে। আই আইসা 700 বলা আছে। স্যার আইসা 500 বলা আছে অডিট এভিডেন্স। এখানে কি বলা আছে? ফুলটা তো পড়া হয় না কিন্তু মানে আইসা আহ, মানে ফুলটা পড়া হয় নাই কিন্তু আর কি হালকা পাতলা আইডিয়া আছে যে আমাদের সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স এই কথাটা মানে এটা হচ্ছে আমাদের আইসা 500 এর সাথে রিলেটেড। এক্স্যাক্টলি। সো আমাদের আইএসএ 500 যেটা আছে, সেখানে এমফাসাইজ করা হয়েছে যে অডিটরস টু গ্যাদার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। আরেকটা জিনিস আপনি দেখবেন যে আপনি অডিট ওপিনিয়ন যেটা পার্টনার যেটা দিচ্ছেন, অডিট পার্টনার, সো সেখানে কিন্তু আপনি ফার্ম থেকে কিন্তু এটা লিখে দেওয়া হচ্ছে যে উই হ্যাভ অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স। তার মানে আপনি যখন একটা অডিট ওপিনিয়ন দিচ্ছেন যেখানে আপনি বলছেন যে আপনি ইউ হ্যাভ অবটেইন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, তাহলে তো আপনাকে আপনার যে ওয়ার্কিং করবেন সেই ওয়ার্কিংও কিন্তু এটা আপনার ফুলফিল করতে হবে, এই অব্লিগেশনটা আপনাকে ফুলফিল করতে হবে। তো তো প্রথম যে জিনিসটা হলো যে আপনাকে এটা in order to support the audit opinion you need to collect sufficient appropriate audit evidence। আর দ্বিতীয়টা তো আমরা বললাম যে আপনার আইসা 500 এই রিকোয়ারমেন্টটা বলাই আছে। এন্ড থার্ড হলো আপনি যে অডিট ওপিনিয়ন দিচ্ছেন, তো অডিট ওপিনিয়ন যদি রং ওপিনিয়ন দেন, তো এটা অ্যাজ অ্যান অডিটর আপনার জন্য রিস্ক না? ইয়েস স্যার। তো এই স্যার, রিস্কটাকে মিনিমাইজ করার জন্য হলেও তো আপনাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে, ঠিক আছে? So that you don't give any incorrect or inappropriate audit report. And also in order to detect fraud and errors, আপনি fraud and errors আপনি
ফাইন্ড আউট করতে পারবেন। যদি আপনি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা কনফিডেন্স লেভেলে আসবেন যে আপনার যদি কোনো ফ্রড বা এরর থাকে সেগুলো আইডেন্টিফাইড হলো বা হলো না। হ্যাঁ, সেই জিনিসটা আপনি জানতে পারবেন। সো এটা আর আপনার একটা, ওই যে রিস্কের কথা বললাম যে লিগ্যাল লায়াবিলিটি ক্রিয়েট হতে পারে ইন ফিউচারে, সেটাকে সেটাকে মোকাবেলা করার জন্য আপনার কিন্তু, সেটাকে ডিফেন্স করার জন্য হলেও আপনাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স দরকার আছে। আহ, এবং ম্যানেজমেন্ট যে অ্যাসারশনস দিচ্ছে, ঠিক আছে, এই অ্যাসারশনস গুলাকে ইভালুয়েট করার জন্য কিন্তু আপনাকে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে হবে। এই জন্যই সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করাটা ইজ দ্য মেইন, কি বলবো, যে অবজেক্টিভ ওয়াইল কন্ডাক্টিং অডিট ওয়ার্ক। এখন স্যার বলেন, এখানে কোনো একটি, প্রশ্ন আছে? জি স্যার, একটা প্রশ্ন আছে স্যার। স্যার স্যার আমি যদি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে না পারি বা গ্যাদার করতে না পারি, সেই ক্ষেত্রে কি হবে স্যার? মানে ওকে, কি হবে? সেক্ষেত্রে আপনার ইম্প্যাক্টটা কিন্তু অডিট ওপিনিয়নে। সো আপনি যখন সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স গ্যাদার করতে পারবেন না, সেটা তাহলে সেটাকে আমরা ক্লাসিফাই করি যে লিমিটেশন অন স্কোপ অফ ওয়ার্ক, রাইট? লিমিটেড, স্যার। সো লিমিটেশন অন স্কোপ অফ ওয়ার্ক যদি হয়, এবং তার কারণে যে যে এরিয়াগুলোতে আপনি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে পারলেন না, সেটা যদি ম্যাটেরিয়াল হয় বাট পারভেসিভ না হয়, তাহলে আপনি এক্সেপ্ট ফর অডিট ওপিনিয়ন, কোয়ালিফাইড অডিট ওপিনিয়ন দিতে পারবেন। আর যদি সেটা বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড পারভেসিভ হয়, সো ইন দ্যাট কেস ইউ ক্যান ইস্যু কি ডিসক্লেইমার, রাইট? রাইট স্যার এক্স্যাক্টলি। হ্যাঁ, এইটাই, এটা না পেলে তখন আপনার অডিট ওপিনিয়ন এটার ইম্প্যাক্ট পড়বে। সো নর্মালি আপনার ফার্মগুলোর কিন্তু একটা অডিট প্যাক্স থাকে, আইসিএবি যেমন বাংলাদেশে ফার্মগুলাকে একটা সাজেস্টিভ অডিট প্যাক্স এক সময় সাজেস্ট করেছে, সেটা অনেক সময় ফলো করে ফার্মগুলা তাদের মতো করে আহ, তারা অডিট প্যাক্স, একটা অডিটের একটা ম্যানুয়াল বানায় নেয়, যেটাতে আইসাগুলোর রিফ্লেকশন থাকে, কোন আইসাতে কি রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো এখানে চলে আসে। বেসিক্যালি এই অডিট প্যাক্সটা হচ্ছে, এখানে সবগুলো আইসার রিকোয়ারমেন্টস গুলো এখানে থাকে। ঠিক আছে, সব ফার্মের এরকম থাকার কথা, সো ফার এজ আই নো। সো আমরা আমরা যেমন বিগ ফোরে দেখেছি যে সেখানে এই অডিট ম্যানুয়াল থাকে, হ্যাঁ, অডিট মেথোডোলজিস বলা হয় যেটাকে, এবং এর উপর বেস করে সফটওয়্যারও আছে, অডিট সফটওয়্যার। এই মেথোডোলজিস যেটা হার্ড কপি, এটাকে আপনার স্ট্রিমলাইন করে অটোমেটেড করে অডিট সফটওয়্যার বানানো হয়েছে, যেখানে অডিট প্রসিডিউর গুলা আপনার অটোমেটিক্যালি, মানে সেকশন বাই সেকশন চলে আসে, এবং আপনি অ্যাজ অ্যান অডিটর আপনি ওগুলো পারফর্ম করবেন, এবং আপনি এরপরে অডিট এভিডেন্স কালেক্ট করে করে সেখানে আপলোড করতে হয়, করলে একসময় গিয়ে এই অডিটটা সাইন অফ করে ফেলতে পারবেন অডিট রিপোর্ট ইস্যু করে। ঠিক আছে, এরপর আসি ম্যাটেরিয়ালিটি। ম্যাটেরিয়ালিটি বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, বলেন দেখি। মানে ইউজারের ফাইন্যান্সিয়াল ডিসিশনে যদি কোনো ইফেক্ট ফেলে কোনো ইনফরমেশন, সেটাই বলে মূলত ম্যাটেরিয়ালিটি স্যার। এটা যদি একটা টলারেন্স লেভেল যদি ক্রস করে ফেলে তখন স্যার এটা ম্যাটারনিটি হয়ে যাবে। আর যদি টলারেন্স লেভেল যদি ক্রস না করে তাহলে এটা হ্যাঁ, আবার বলেন তো। ম্যাটেরিয়ালিটি মূলত দুই রকম, একটা হলো কোয়ান্টিটিভ আর একটা কোয়ালিটিটিভ। তো ম্যাটেরিয়ালিটি সাধারণত যেটা কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ যদি এরকম হয় যে যেটা, যে ম্যাটেরিয়াল যে ইয়ার জন্য, মিসস্টেটমেন্টের জন্য ইকোনমিক ডিসিশনে প্রভাব পড়ে। এটা হইতে পারে ইনভেস্টমেন্টের সাইড থেকে, হইতে পারে ইনভেস্টরের সাইড থেকে, হইতে পারে স্টেক হোল্ডারের সাইড থেকে, হইতে পারে, যেগুলা আসলে মেটেরিয়ালি মিস স্টেটমেন্ট এবং মেটেরিয়ালি রং, যেটার কারণে ইকোনমিক ডিসিশন প্রভাবিত হয়।
আসলে বলতেছিলাম যে অ্যাকচুয়ালি ম্যাচুরিটি তখন আমরা বলবো যখন আমাদের টলারেন্স লেভেলটা যদি ক্রস করে ফেলে সেই জায়গাটাতে, আদারওয়াইজ এটা ম্যাটেরিয়াল নাও হতে পারে। এই মিস স্টেটমেন্ট গুলো ফাইন্যান্সিয়াল বা হচ্ছে কোয়ালিটি, মানে কোয়ান্টিটি বা কোয়ালিটি। ওকে, সো অডিট ম্যাটেরিয়ালিটি, বেসিক্যালি ম্যাটেরিয়ালিটি যদি ইনফরমেশনের ক্ষেত্রে বলি, তাহলে ইট মিনস যে ইটস ওমিশনস অর মিসস্টেটমেন্ট কুড ইনফ্লুয়েন্স দ্য ইকোনমিক ডিসিশনস অফ ইউজার্স। মানে এই ইনফরমেশন, আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন তার উপর বেসিস করে যে ডিসিশন মেকিং করবে, সেটা যদি সেই ডিসিশনটা যদি ইনফ্লুয়েন্স করে, মানে চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ ম্যাটেরিয়াল। দ্যাট ইজ ম্যাটেরিয়াল বিকজ, এবং সেটা 1 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে। হ্যাঁ, কোনো একটা অবজেক্টিভ কাইন্ড অফ থিংও। নেচারের উপর নির্ভর করবে সেটা। হ্যালো। জি স্যার, ম্যাটেরিয়ালিটি মূলত স্যার ইনফ্লুয়েন্স করবে যে যে আমার যে ফাইন্যান্সিয়াল যে ডিসিশনটা, সেটাই মূলত মানে আমাকে মানে অ্যাকসেপ্ট করতে হবে, এটাই নয় কি স্যার? হ্যাঁ, মানে আপনি যে ইনফরমেশনের উপর, লাইক ধরেন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, তার উপর বেস করে তার যে ইউজার্স যারা আছে, শেয়ার হোল্ডার্স আছে এবং আদার স্টেক হোল্ডার্স যারা আছে, তারা ডিসিশন মেকিং করবে। এখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি কোনো ভুল থাকে বা মানে এরর থাকে অথবা কোনো ফ্রড যদি হয়, সেটার কারণে কতটুকু পর্যন্ত হলে ডিসিশন মেকিংটা, মানে কি বলবো, ডিসিশন মেকিংটা হ্যাম্পার্ড হবে না বা ইনফ্লুয়েন্স হতে স্যার পারে ওই চেঞ্জ ইফেক্ট করবে দিয়ে, আর কি স্যার, দ্যাট ইজ ইফেক্টটা কল করবে। ম্যাটেরিয়াল। হ্যাঁ, সেটাকেই আমরা material বলতে পারি। So information is material if its omission or misstatement could influence the economic decisions of users taken on the basis of financial statements। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বেসিসে যদি ডিসিশন মেকিং করে এবং সেখানে কোনো ভুল থাকে বা সেইটুকুই কিন্তু আপনার জন্য ম্যাটেরিয়াল। স্যার এখানে একটা প্রশ্ন আমার আছে স্যার। হ্যালো। হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, আমি কি নন ফাইন্যান্সিয়াল আইটেমের উপর কি আমি ম্যাটেরিয়ালিটি মানে সেট করতে পারবো না, নাকি শুধু স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই থাকবে, মানে যেটার উপরে ম্যাটেরিয়ালিটি সেট করবো আর কি স্যার? নর্মালি ফাইন্যান্সিয়াল ভ্যালুর উপর বেস করেই করা হয়। হ্যাঁ, স্যার তার মানে ম্যাটেরিয়ালিটি কোয়ান্টিটি বেসিস হবে স্যার? কোয়ান্টিটেটিভ হয় আর কি। হ্যাঁ, স্যার তাহলে কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার এই যে ফাইন্যান্সিয়াল ডাটার চেঞ্জ হওয়ার কারণে, হ্যাঁ, যে ইকোনমিক ডিসিশনটাও মানুষের চেঞ্জ হয়, দ্যাট ইজ ম্যাটেরিয়াল। ধরেন একটা কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি, সো তার যদি এখন লস থাকে, লেটস সে তার হয়তো 2 কোটি টাকা লস আছে, বা ধরেন 2 লাখ টাকা লস আছে, আমি ইনভেস্টমেন্ট তখন করবো না, আমার ডিসিশন একরকম। বাট দেখা গেল এই কোম্পানিটা 1 টাকা প্রফিটে আছে, তখন আমি ডিসিশন মেকিং করব ইনভেস্টমেন্ট করার জন্য। সো ইফ দিস ইজ দ্য কেস, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে লস থেকে প্রফিটে আসার জন্য যে 1 টাকা, ধরেন 1 টাকা 10 টাকা লস ছিল, সেখান থেকে এখন প্রফিটে চলে আসছে, 1 টাকা প্রফিটে আসলেও ইনভেস্ট করবো, কিন্তু 1 টাকা লসে থাকলেও ইনভেস্ট করবো না। এরকম কিন্তু একটা অ্যাটিটিউড ইনভেস্টমেন্টরদের থাকে। সো ইন দ্যাট কেস কিন্তু ওই 1 টাকাই কিন্তু ইম্পর্টেন্ট, 1 টাকাও ম্যাটেরিয়াল। রাইট স্যার। আর একটা বিষয় হলো ডিউ ডিলিজেন্স, যদি কোনো সমস্যা থাকে সেটাও একটা বড় ম্যাটেরিয়ালিটি। কারণ দেখা যায় যে এনভায়রনমেন্টাল কোনো সমস্যা হতে পারে, লিগ্যাল প্রবলেম হতে পারে, এগুলো কারণে পুরো হ্যাঁ, দ্যাট ব্যবসায়ী ইজ অলসো বন্ধ হওয়ার ম্যাটেরিয়াল। সম্ভাবনা থাকে, ঠিক না? সেটাও তো ইকোনমিক হ্যাঁ, ডিসিশনে that is প্রভাব also ফেলে। material। হ্যাঁ, এখন স্যার এটার তাইলে কি কারণে এগুলো কোয়ালিটি ধরেন গুইং কোয়ালিটি কনসার্ন ইস্যুস চলে আসে আর কি। হ্যাঁ, এটার কারণে কিন্তু গুইং কনসার্ন, এটা হলো একটা কমপ্লায়েন্স ইস্যু বলতে পারেন আপনি।
সো এটার কারণে কি ইম্প্যাক্ট হতে পারে সেটাকে আইডেন্টিফাই করা, যে ফিউচার আপনার। সো ম্যাটেরিয়ালিটিটা আমরা যদিও ক্যালকুলেট করি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে, লাইক ফাইন্যান্সিয়াল ফিগার্স দিয়ে, বাট সামটাইমস সাম অবজেক্টিভ মানে ক্রাইটেরিয়া ক্যান অলসো বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ ম্যাটেরিয়ালিটি। whenever you will consider, তখন কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় আমাদের কনসিডারেশনে চলে আসা উচিত। যেমন আপনার রিলেটেড পার্টি ডিসক্লোজারে আপনার কিছু জিনিস ডিসক্লোজ করতে হয় অ্যাজ পার IS-24, রাইট? তো এই যে রিলেটেড পার্টি ডিসক্লোজার যদি প্রপারলি না দেয় তাহলে IS-24 এর কিন্তু ভায়োলেশন হয়। সো ইন দ্যাট কেস ওই ভায়োলেশনটা যেন না হয় এই জন্য ডিসক্লোজার দেওয়া হয়। যদি না দেয় সো সেক্ষেত্রে কিন্তু সেটার মধ্যেও ম্যাটেরিয়ালিটি থাকতে পারে এবং তার উপর বেস করে কিন্তু অডিট রিপোর্টে এর ইম্প্যাক্ট পড়তে পারে। আর ইন কেস অফ আমরা অডিটের ক্ষেত্রে যেটা বলছি যে এই ম্যাটেরিয়ালিটিটা হলো একটা থ্রেশহোল্ড, রাইট? আমরা যখন অডিটের ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করি, দিস ইজ আ থ্রেশহোল্ড ইউজ টু ডিটারমাইন হুইচ মিসস্টেটমেন্টস or omissions are significant enough to impact the users of financial statements, এবং it can be both qualitative and quantitative. And finally, this helps to focus on audit on the really important matters to be considered for qualification of audit report. ঠিক আছে? So auditors should consider materiality when determining the nature, timing, and extent of audit procedures. It might be material by value or nature. On nature মানে সেটা কিন্তু qualitative ফ্যাক্টরে চলে যায়। Materiality provides a threshold or cutoff point. So materialityটা একটা cutoff point বা threshold দেয়। And আমরা যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করি এটা কোনো রিটেন কোনো নিয়ম নাই যে এইভাবেই ক্যালকুলেট করতে হবে। নর্মালি ফার্মস গুলা যেটা করে, যদি রেভিনিউ এর উপর ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করে তাহলে রেভিনিউ এর 0.5% থেকে 1% পর্যন্ত এর মধ্যেই নেয়। কেউ হয়তো 0.6% নিতে পারে, কেউ 0.7% নিতে পারে, কেউ 0.8% নিতে পারে, কেউ 0.9, কেউ 1% নিতে পারে। আর যদি প্রফিট বিফোর ট্যাক্স এর উপরে ক্যালকুলেট করে সেক্ষেত্রে সেক্ষেত্রে 5% থেকে 10% নেয় ম্যাটেরিয়ালিটি। আর যদি গ্রস অ্যাসেট টোটাল অ্যাসেটের উপরে ক্যালকুলেট করে সেক্ষেত্রে 1% থেকে 2% ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করার সময় ইউজ করে। এর মধ্যেই এক একজন এক এক রকম নেয়। নেওয়ার সময় এখানে অনেক জাজমেন্ট ইউজ করতে হয় এবং এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, তার উপর বেস করে নিতে হয়। এখন এই যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করার ক্ষেত্রে লোয়ার পার্সেন্টেজ বেটার নাকি হায়ার পার্সেন্টেজ বেটার? স্যার আমি মনে করি স্যার লোয়ার। লোয়ার পার্সেন্টেজ। ওয়াই? স্যার ম্যাটেরিয়ালিটি কম হইলে তাহলে স্যার এখানে চান্সেস আছে হচ্ছে অ্যাসেটমেন্টসটা হচ্ছে রেঞ্জটা অনেক কম হবে। তো সেই জায়গায় স্যার মানে পসিবিলিটি থাকে যে এটা ভালো কিছু করবে, সেই জায়গায় একটা এক্সপেকটেশন থাকতে পারে। কিন্তু ম্যাটেরিয়ালিটি হাই হয়ে গেলে এটাতে একদম মানে ইনভেস্টর সাইড থেকে দেখা যায় যে এখানে ইনভেস্টিং এর মেন্টালিটি আর চলে আসবে না আর কি, ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। আই গেস স্যার এই মানে আমার ধারণা থেকে। তো আপনি যদি আমরা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশনের প্রসিডিউর, ম্যাটেরিয়ালিটি কত ধরনের ম্যাটেরিয়ালিটি আমরা ক্যালকুলেট করি বলেন তো? আচ্ছা, এখন আপনি কি রেভিনিউ নিবেন নাকি প্রফিট বিফোর ট্যাক্স নিবেন নাকি গ্রস অ্যাসেট নিবেন, এগুলো কিসের উপর ডিপেন্ড করে? প্রথম, ফার্স্ট অফ অল,
এখন কোনো একটা অর্গানাইজেশন তার যদি মানে রেভিনিউ স্ট্রিম খুব ভালো হয়, হ্যাঁ, তাহলে সে রেভিনিউর উপরে নিতে পারে। আবার অনেক সময় দেখা যায় রেভিনিউ স্ট্রিম ভালো আছে কিন্তু প্রফিট খুব বেশি না, অথবা লসে আছে। সো ইন দ্যাট কেসেও রেভিনিউটা ইউজ করা হয়। যে কোম্পানিটার কিনা রেভিনিউ আছে বা প্রফিটেবিলিটিও খুব ভালো আছে, তখন প্রফিটেবিলিটির উপর বেস করে নেওয়া হয়। তখন যে কোনোটাই নিতে পারে, প্রফিটও নিতে পারে, রেভিনিউ নিতে পারে, নো প্রবলেম। আর তারপরে যে কোম্পানিটার দেখবেন মানে এটা হলো মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে হিউজ ফিক্সড অ্যাসেট আছে যে কোম্পানিটার, সো সেই কোম্পানির ক্ষেত্রে আমরা অনেক সময় গ্রস অ্যাসেট গ্রস ইউজ, অ্যাসেট। ঠিক আছে। সো এটা একটা পুরাটাই একটা জাজমেন্টাল ইস্যু, এবং আমরা যখন এগুলো ডিটারমাইন করি তখন আমরা জাজমেন্ট ইউজ করি। আরো কিছু জিনিস দেখি যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করার সময় লোয়ার পার্সেন্টেজ নিলে বেশি এররকে আমরা কাভার করতে পারি, এরর বা ফ্রড অনেক ছোট হলেও সেগুলো কাভার হয়ে যায়। আর যদি হায়ার পার্সেন্টেজ নেই তাহলে অনেক এরর বা ফ্রড সেগুলো বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এখন আমরা একটা ক্যালকুলেশন দেখি। লেটস সে আমরা রেভিনিউ উপর বেস করে ক্যালকুলেট করছি। ধরেন এই কোম্পানির রেভিনিউ হচ্ছে $10 মিলিয়ন, রাইট? সো ধরলাম এটা $10 মিলিয়ন। তিনটা অপশন দিলাম। এখন ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করতে হয়, তিনটা ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করতে হয়। একটা হলো অডিট ম্যাটেরিয়ালিটি, যেটা প্রথমটা, যেটার পার্সেন্টেজটা আমরা একটু আগে দেখে আসলাম এখানে, যে রেভিনিউ হলে 0.5% থেকে 1% ধরা হয়, এর মধ্যেই নেওয়া হয়। প্রফিট বিফোর ট্যাক্স হলে 5 to 10%, অ্যান্ড গ্রস অ্যাসেটস হলে 1 to 2%। এটাকে আমরা বলছি যে ম্যাটেরিয়ালিটি, মানে এই অ্যামাউন্টের উপরে যদি কোনো মিস স্টেটমেন্ট হয় কয়েকটা এরিয়া মিলে, ধরেন রেভিনিউ, ইনভেন্টরি, এআর, এপি বা ফিক্সড অ্যাসেট, এগুলো অনেক কয়টা মিলে যদি টোটাল যতগুলো মিস স্টেটমেন্টস হবে সবগুলা যোগ করে যদি এই ম্যাটেরিয়ালিটি থ্রেশহোল্ডটা এক্সিড করে, তাহলে আমরা বলবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যাটেরিয়ালি মিসস্টেটেড। তখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে যে অডিট রিপোর্ট দিব, তখন সেই অডিট রিপোর্ট আমরা কোয়ালিফাই করতে পারি। ঠিক আছে, তো এখন ধরেন এই যে এটা হলো ম্যাটেরিয়ালিটি, এরপর আরেকটা আছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, যেটাকে আমরা বলি পিএম। তো পিএমটা কেন ক্যালকুলেট করতে হয়? পিএমটা ক্যালকুলেট করা হয় যে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে, লেটস সে রেভিনিউ অথবা ইনভেন্টরি, কোনো একটা অ্যাকাউন্ট হেডে আমার যে পর্যন্ত এরর বা ফ্রড হলে আমি সেটাকে কি করব, সেটা কোয়ালিফিকেশনের জন্য ইউজ করব। তো তারও একটা আলাদা থ্রেশহোল্ড দেওয়া আছে। আর ফাইনালি হলো আপনার এই যে অডিট মিস স্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড, এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টস, মানে ট্রানজেকশন লেভেলে আমরা, ছোট হলো ট্রানজেকশন লেভেলে অডিট মিস স্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড, যেটা এএমপিটি। অনেক সময় বলা হয় এটাকে এএমআরটিও বলা হয়, অডিট মিস স্টেটমেন্ট রিপোর্টিং থ্রেশহোল্ড, এএমআরটি অর এএমপিটি বলা হয়। সো এটা হলো ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন লেভেলে। এরপরে আপনার অডিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ব্যালেন্স লেভেলে, অ্যাকাউন্ট ব্যালেন্স লেভেলে আসে হলো পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি পিএম। আর ওভারঅল ম্যাটেরিয়ালিটি একটা অর্গানাইজেশনের টোটাল সবগুলো এররকে কাউন্ট করে আমরা যে যখন এগ্রিগেট করব, করার পরে যে ম্যাটেরিয়ালিটির সাথে কনসিডার করে অডিট রিপোর্ট কোয়ালিফাই হবে কিনা আমরা চিন্তা করব, সেটা হলো ম্যাটেরিয়ালিটি। সো ম্যাটেরিয়ালিটিটা আমরা যেটা বললাম যে 0.5% হতে পারে থেকে 1% পর্যন্ত হতে পারে। ধরেন আমরা তিনটা সিচুয়েশনে একই রেভিনিউ, ধরেন 10 মিলিয়ন করে, সেখানে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করলাম প্রথমটাতে পয়েন্ট, ধরেন 4%, মানে 5%ই নিতে হবে এমন কোনো কথা নেই, কেউ চাইলে 4% নিতেও পারে। আমি তো বলেছি এখানে রিটেন কোনো কিছু নাই। সো আমি ধরলাম এইটা 0.5%। ওকে, এটা হয়তো 0.7%।
এটা পয়েন্ট, এটা হয়তো 8%, 0.8%। তিনটা দিয়ে ক্যালকুলেট করলে দেখেন এখানে ম্যাটেরিয়ালিটি লেভেল 50,000, তার মানে এই অর্গানাইজেশন অডিট করতে গিয়ে বিভিন্ন হেডে আপনার টোটাল যে এরর হবে, মিস স্টেটমেন্টস অর এরর, সেটা ওই মিস স্টেটমেন্টস গুলাকে আপনি একসাথে করার পরে 50,000-এর উপরে গেলে তখন আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করবেন, না হলে আপনি করবেন না। এখন ধরেন কোনো একটা এই অডিটে টোটাল মিস স্টেটমেন্টস হয়েছে 60,000, তো এই থ্রেজোল্ডটা যদি ইউজ করেন 0.5%, তাহলে দেখা যাবে আপনার 60,000 যে মিস স্টেটমেন্টস হয়েছে, যার কারণে অডিট রিপোর্টটা কোয়ালিফাই হচ্ছে। বাট এই থ্রেশহোল্ডটা যদি ইউজ করেন 0.7%, তাহলে কিন্তু ওই একই অডিট রিপোর্ট আর কোয়ালিফাই হলো না। আবার 80% নিলে ওই এই অডিট রিপোর্টটা কোয়ালিফাই হবে না। তার মানে আপনাকে যত লোয়ার পার্সেন্টেজ নেবেন তত আপনার রিস্কটা কমে যাবে আর কি। আচ্ছা, এরপর আসি আমরা পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিতে, পিএমএ। তো পিএমটা নর্মালি ধরা হয় 55% থেকে 85%-এর মতো অফ ম্যাটেরিয়ালিটি। তার মানে এখানে যদি আমি 40% ধরি, কারণ 55%ও ধরি না, আমি 40% ধরছি। আমি তো বলেছি যে লোয়ার পার্সেন্টেজ কেউ চাইলে ধরতেই পারে। 40% অফ ম্যাটেরিয়ালিটি, এখানে আমি ধরেছি আপনার 55% অফ ম্যাটেরিয়ালিটি। সো এখানে ধরলাম 55%, এখানেও এখানে আমি ধরলাম 65%, এখানে হয়তো আমি ধরলাম 75%। সো এইটা আসলো আমার পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি, মানে যে কোনো একটা অ্যাকাউন্ট হেডে, লেটস সে রেভিনিউ, রেভিনিউয়ে টোটাল যে মিসি স্টেটমেন্টস হবে সেটা যদি এই এই কলামে যেভাবে ক্যালকুলেশন করেছি সেটা যদি 27,500 ক্রস না করে, আপনি চাইলে অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য এটাকে কনসিডার নাও করতে পারেন, যেহেতু আপনার বেঞ্চমার্কের নিচে। থার্ড যেটা, এটা হলো অডিট মিস স্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড। এটা স্ট্রেট অ্যাওয়ে 5% ধরা হয় আর কি, অ্যাজ পার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। সো 5-6% ধরা হয়, ধরলাম আমরা 5% অফ ম্যাটেরিয়ালিটি। সো এটা 5%, এটাও 5% অফ ম্যাটেরিয়ালিটি। ঠিক আছে, এটা ধরা হয় এই যে ম্যাটেরিয়ালিটি যে আছে এটার 5%। সো এই তিনটা জিনিস ক্যালকুলেট করা হয়। এখন আমরা আসি কিভাবে এটা ইনফ্লুয়েন্স করে। আমাদের স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে ম্যাটেরিয়ালিটিটা আমাদেরকে হেল্প করে, কারণ আমরা যখন স্যাম্পল সিলেকশন করি তখন যদি কোনো একটা স্যাম্পল অ্যামাউন্ট, ধরেন আপনি রেভিনিউর উপরে স্যাম্পলিং করলেন ট্রানজেকশন বেসিসে, ইনভয়েস ভ্যালু বেসিসে। এখন কোনো একটা ইনভয়েসের ভ্যালু যদি এই যে আপনার এমপিটি আছে 2,500, এর নিচে যদি হয়, ঠিক আছে, নর্মালি সেই জিনিসগুলো স্যাম্পলিং এ আসারই কথা না নর্মালি। তারপরও কিছু দেয় স্যাম্পলিং এ দেখা যায়, তারপরও কিছু জিনিস আপনার এর মধ্যেও চলে আসে। এখন ধরেন আপনি রেভিনিউ এর উপরে অডিট প্রসিডিউর পারফর্ম করলেন, করার পরে আপনি 5টা মিস স্টেটমেন্ট পেয়েছেন, ঠিক আছে। সো মিস স্টেটমেন্ট গুলা এরকম যে আপনার একটা 6,500, একটা হয়তো 10,000, হ্যাঁ, তারপরে এটা হয়তো আপনার 7,000, তো তারপরে আপনার এটা হলো এটা 5,000, আর এটা 2,000। এখন কি হলো, রেভিনিউ টোটাল একটা, দুটা, তিনটা, চারটা, 5টা মিস স্টেটমেন্ট আপনি আইডেন্টিফাই করেছেন। করার পরে এই যে এএমপিটি, যেটা এমপিটির কাজটা কি, আপনি এখন তো এই 5টা থেকে যে যে মিস স্টেটমেন্ট গুলো হয়েছে আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করবেন, করার জন্য যখন ক্যালকুলেশন করবেন তখন এই ব্যালেন্সটা আপনি ক্যারি করবেন, যে এখান থেকে রেভিনিউ থেকে টোটাল মিস স্টেটমেন্ট আসলো 28,000, টোটাল হলো 30,500। বাট যেহেতু এই যে 2,000টা, হ্যাঁ, 2,000টা আমার এএমপিটি ছিল 2,500, তার নিচে, এই জন্য
আমাদের 2000টা কিন্তু বাদ পড়ে গেল, এই যে এমপিটি 2500। সো এগ্রিগেশন ফর কোয়ালিফিকেশন আমি যদি করি, তার মানে এটা এখানে আসতেছে। এখন যদি এটা হতো, লেটস সে, ধরেন এটা অন্যভাবে ক্যালকুলেট করি, এটা যদি হতো, ধরেন এটা এরকম আসছে, আসার কারণে যখন আপনি এই ফর্মুলাটা ইউজ করলেন, এই রেট গুলা, তখন দেখেন এমপিটি হলো 2500 হওয়ার পরে আপনার 4টা ট্রানজেকশন কিন্তু অডিট রিপোর্টে কোয়ালিফিকেশন করার জন্য এগ্রিগেট যখন করবেন, ওই 4টাকে কনসিডার করবেন, আপনার এটা কনসিডার না করলেও হবে। আবার আপনি যদি এই ক্যালকুলেশনটা ইউজ করে থাকেন ম্যাটেরিয়ালিটির জন্য, তাহলে দেখেন আরো একটা মিস স্টেটমেন্ট $3500, সেটা কিন্তু বাদ পড়ে গেল এখানে এগ্রিগেশন করার সময়। এটা একটা অপশন, এটা একটা অপশন। এই অপশনে দেখেন 28,500 হচ্ছে, এই অপশনে 25,000, কারণ 3500টা 4000-এর নিচে, এই জন্য এটাকে কনসিডার করা হয় নাই। এখানে কিন্তু এই তিনটা মাত্র চলে আসছে, এখানে 4টা আসে নাই। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। স্যার এটা কি নর্মালি 5% থেকে 10%ই ধরা হয়? কোনটা? এএমপিটি টা। এএমপিটিটা, হ্যাঁ এরকমই ধরা হয়, আগে 5 to 10%-এর মধ্যেই থাকে। হ্যাঁ, নর্মালি 5%ই ধরে বেশিরভাগ জায়গায়, 5% ধরা হয় আর কি। মানে ম্যাটেরিয়ালিটির 5%, এই ভ্যালুটার 5% ধরা হয়। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ধরেন এইটাতেই আসছি ধরেন, হ্যাঁ। তাহলে আমাদের রেভিনিউ থেকে রেভিনিউ থেকে আমাদের টোটাল মিস স্টেটমেন্টস কোয়ালিফাই করার জন্য আইডেন্টিফাইড হলো 28,500। আমাদের পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি কত ছিল? 27,500 একত্রিশে। তাহলে এটা কি অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য আমরা রাখতে পারি? জি স্যার। না রাখতে স্যার। পারি, কারণ আমরা এটাকে, এগুলোকে ব্যবহার করা হয় এএমপিটির সাথে কম্পেয়ার করে, আর এটাকে কম্পেয়ার করা হয় পারফরমেন্স ম্যাটেরিয়ালিটির সাথে, যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্স। হ্যাঁ, রেভিনিউ একটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের টোটাল মিস স্টেটমেন্টস এর অ্যামাউন্ট এটা 28,500, হুইচ ইজ মোর দ্যান 27,500। এই জন্য এটাকে আমরা কোয়ালিফাই করার জন্য ইউজ করছি। ঠিক আছে, এরপরে আমি ধরেন আসলাম ইনভেন্টরিতে। ইনভেন্টরিতে আমাদের একটা হয়তো আছে 2000, হ্যাঁ, এখানে হয়তো 2400, তারপরে এটা হয়তো, এটা হয়তো 2300, এটা বাদ পড়ে গেল। এটা হয়তো 15,000। তো আমরা যদি ইনভেন্টরি দেখি, তাহলে ইনভেন্টরিতে টোটাল আসলো কত, আপনার 27,500, অথবা আমি যদি ধরি এটা বললাম যে 7,000, এখানে হয়তো 15,000, তার মানে 22,000। এখন আপনার পিএম ছিল 27,500, এটা মাত্র 22,000। সো ইন দ্যাট কেস ইনভেন্টরি আমরা নিয়ে আসলাম এই যে 22,000। এটা যদি 30,00,000 হতো, তাহলে এটাও কিন্তু কোয়ালিফিকেশনের জন্য আমরা নিতে পারতাম। সো এটা টোটাল, এটা হয়েছে। সো আমাদের এখানে 22,000 হয়েছে, যার কারণে এটা কোয়ালিফিকেশনের জায়গায় এসে এটা বাদ পড়ে গেল। এখানে ছিল কিন্তু এই সব, এই যে এইচআর, পিপি,
এখানে এই মিস স্টেটমেন্টস গুলো ধরেন, এগুলোর মতো অন্য অন্য জায়গাতেও আরো আইডেন্টিফাইড হলো। ঠিক আছে, সো লেটস সে আপনার পিপি থেকে ধরেন আমি বললাম যে 40,000, 40,000-এর একটা মিস স্টেটমেন্ট আছে। হ্যাঁ, পার্সোনাল কস্টে হয়তো 20,000-এর একটা মিস স্টেটমেন্ট আছে। তো এই যে এটা এবং এটা কিন্তু আপনার অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য চলে আসলো না। তার মানে বাকি থাকলো শুধু এই দুটা, পিপি এবং রেভিনিউ, এই দুটা থেকে যে মিস স্টেটমেন্টস হয়েছে, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্টস, সেগুলো আমরা যোগ করলে হয় 68,500। ঠিক আছে, টোটাল এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটে এই চারটা হেড থেকে মিস স্টেটমেন্টস আসছে। সো টোটাল হলো 1,10,500 হলো। তার মধ্যে অ্যাজ পার ম্যাটেরিয়ালিটি থ্রেশহোল্ড আমাদের 68,500 আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য ইউজ করতে পারেন। আপনি চাইলে এখন এই যে এটা, তার মানে 68,500 50,000-এর চেয়ে বেশি, তাই না? জি স্যার। সো আপনি যখন অডিট রিপোর্ট কোয়ালিফাই করবেন, তখন কিন্তু আপনি চাইলে, এখন যেহেতু দেখলেন যে দুটা দিয়েই কোয়ালিফাই করতে পারছেন, তখন আপনি কোয়ালিফিকেশনের পয়েন্ট হিসেবে চাইলে চারটাকেই আপনি রেফার করতে পারবেন, প্রবলেম নাই। কিন্তু আপনি একটা থ্রেশ হোল্ড আপনি ক্রিয়েট করলেন, যেটার উপর বেস করে আপনি এই সিদ্ধান্তটা নিলেন। এখন বুঝতে পেরেছেন যে অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য এই ম্যাটেরিয়ালিটি লেভেলগুলো কিভাবে কাজ করে? হুম, স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। বুঝে নেই? হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলেন। সাপোজ আমার রেভিনিউ, ইনভেন্টরি সবগুলো কোনোটাই পারফরমেন্স মেটেরিয়ালিটিতে পড়লো না, 27,000 পার হতে গেল না, বাট অল টুগেদার পঁচিশ হ্যাঁ, হাজার করে টোটাল মেটেরিয়ালিটি যে অ্যামাউন্টটা সেটা ক্রস করছে, সেক্ষেত্রে কি সেটা হুম, আমাদের কোয়ালিফাইড এর জন্য ইয়া সেক্ষেত্রেও হবে? আপনি কোয়ালিফাই করতে পারবেন। আপনি তখন যেটা করবেন, লেটস সে এটাকে আপনি হয়তো এখানে, এটা হয়তো যেটাতে আছে, লেটস সে এখানে আছে হয়তো এরকম হয়েছে, তাই তো? এরকম হলো। তারপরে আপনার পিপি যেটা আছে, সেটা আমি ধরলাম যে 24,000, এরকম হলো। তো কোনোটাই আসতেছে না, কিন্তু অল টুগেদার সবগুলা যোগ করলে দেখা গেল আপনার ম্যাটেরিয়ালিটির উপরে চলে গেছে। আপনি অলরেডি কোয়ালিফাই করতে পারবেন। এইটা তো আপনার একটা থ্রেশ হোল্ড, এটা আপনি সেট করছেন। আপনি এটাকে জি সেট না স্যার। করে আপনি আরো লোয়ার করতে পারতেনই, কোনো সমস্যা নাই। আপনাকে লোয়ার থ্রেশ হোল্ড দিয়ে আপনি চাইলে অডিট রিপোর্ট কোয়ালিফাই করা আপনার কাছে কোনো প্রবলেমই না, আপনি করতেই পারেন। আপনি তখন ধরেন এইটারে আপনি আপনি এটারে 40% করে দিবেন। হ্যাঁ, জি দিয়ে স্যার। দেখবেন যে এগুলো সব চলে আসবে। এখন যদি আপনি দেখেন, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন এখানে যে মিস স্টেটমেন্টস গুলো আছে, ধরলাম আপনার এখানে 2,300, হুম, এরকম আছে, এটা বাদ পড়ে যায়। ধরেন আপনি এগুলো সব মিস স্টেটমেন্টস, রাইট? আপনি এরকম একটা সিচুয়েশন দেখছেন, ঠিক আছে? আপনার এখানে বললাম যে পাস, হ্যাঁ, আপনার এরকম সিচুয়েশন আসলো 17, কিন্তু আপনার কিন্তু 20,000, তাই না? তখন আপনি যেটা করতে পারেন, এরকম আরো অন্যান্য হেডেও এরকম আপনি দেখছেন, ঠিক আছে, যে এররের সংখ্যা বেশি, কিন্তু সেগুলো সব এই যে 2,500 এর নিচে দেখেন এমপিটির একটা কম। দুটা তিনটা চারটা এখানে চলে যাচ্ছে, এরকম সব জায়গায় যাচ্ছে, তখন আপনি এই থ্রেশহোল্ড আছে না, এটা আপনি কমিয়ে দেন। এটাকে আপনি 4% করেন, দেখি কি আসে। 4% করলে 2,000 আসে, আসলে দেখেন এগুলো সব চলে আসতেছে। হুম, জি এইভাবে স্যার। আপনি আপনার ম্যাটেরিয়ালিটি প্ল্যানিং স্টেজে যেটা করেছেন ক্যালকুলেশন,
আপনি ধরেন প্ল্যানিং স্টেজে একভাবে করেছেন, পরে গিয়ে কিন্তু এটাকে এই ক্যালকুলেশনটাকে অ্যাডজাস্ট করা যায়, আপনি পরে আবার ফাইনাল ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করবেন। আপনি ওয়ার্কিং গুলো তো কমপ্লিট করার পরেই এই জিনিসগুলো আইডেন্টিফাইড হবে, হওয়ার পরে ফাইনালি গিয়ে রাইট স্যার। দেখবেন যে আপনি যখন ফাইনাল অডিট রিপোর্ট ইস্যু করবেন তার আগের মুহূর্তে আপনি যখন কনক্লুশন ড্র করার জন্য প্ল্যান বসছেন, তখন গিয়ে দেখলেন যে এগুলো এইভাবে বাদ পড়ে যাচ্ছে। আপনি তো একটা ওয়ার্কিং করবেন এইভাবে, তখন আপনি ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করে এটাকে কমিয়ে দিবেন, দিয়ে এগুলোকে সবগুলোকে আপনি ভিতরে নিয়ে আসবেন, নিয়ে এসে অডিট রিপোর্ট কোয়ালিফাই করবেন। ওকে স্যার। ঠিক আছে? সো ম্যাটেরিয়ালিটি নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, হুম। স্যার এইখানে ইনভয়েস নাম্বার, ইনভয়েসে দেওয়া আছে যে 2300। তো এই অ্যামাউন্টটা কি এরকম আসছে যে আমার অ্যামাউন্ট হওয়ার কথা ছিল 1000, কিন্তু ভুল করে ওরা হচ্ছে কস্ট বেশি দেখায় 2300 লিখছে? তাহলে সেখানে কি আমার টোটাল 2300টাই এখানে ম্যাটেরিয়ালিটিতে কাউন্ট হবে? না, এটা আমি যেটা মিন করেছি যে এটা পুরাটাই হচ্ছে আপনার মানে মিস স্টেটমেন্ট, মানে 2300 এটা আসলে কিছুই ছিল না, জিরো। অথবা এভাবে চিন্তা করতে পারেন, 2300 টাকার মিস স্টেটমেন্ট হয়েছে ইনভয়েস ভ্যালু না চিন্তা করে। হ্যাঁ, আমি যদি এখানে বলি মিস স্টেটমেন্ট অ্যামাউন্ট, তাহলে ঠিক আছে না? জি স্যার। জি স্যার। ওকে, এইভাবে চিন্তা করবেন আর কি। আমি জাস্ট ইনভয়েস ভ্যালু লিখছিলাম এই জন্য যে মানে ওইটাকে পুরাটাই আমি ধরে নিচ্ছি যে পুরাটাই আপনার মানে ওটার কোনো রেভিনিউ হয় নাই, জিরো, কিন্তু সে এটাকে রিকগনাইজ করেছে, অথবা হয়েছে রেভিনিউ, সে রিকগনাইজ করে নাই, এরকম আর কি। হুম। জি স্যার। ওকে, সো আমরা তাহলে কি পরের ইয়েটাতে চলে যাব? শিওর স্যার। সো ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। সো সাম ম্যাটার্স মাইট বি ম্যাটেরিয়াল বাই নেচার। আমরা সব সময় মনে করি যে অ্যামাউন্ট বেশি হলেই বেশি ম্যাটেরিয়াল, কম হলে কম ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল না, সেটা কিন্তু একদমই না, বিষয়টা এরকম। সো যেখানে টাকা 1000 that turns a profit into loss might be considered very important by some companies or shareholders, because লস এবং প্রফিটের মধ্যে অনেক ডিফারেন্স, মানে পারসেপশনে ডিফারেন্স, কোম্পানির ইমেজে ডিফারেন্স, হ্যাঁ, গুডউইল, এবং এটার ইনভেস্টমেন্ট কেউ করবে কি করবে না, দ্যাট হ্যাজ অ্যান ইমপ্লিকেশন অ্যাজ ওয়েল। সো এই জন্য আপনার প্রফিট থেকে লসে যাবে, লস থেকে প্রফিটে যাবে, এরকম অ্যামাউন্ট কম হইলেও সেটা ইম্পর্টেন্ট। Okay. And some matters are automatically material, such as matters relating to directors or related parties, because these matters have to be disclosed in financial statements regardless of the value. So, ভ্যালু ইম্পর্টেন্ট না এইসব যেসব জিনিসের ক্ষেত্রে, বাট সেটার ইমপ্লিকেশনটা ইম্পর্টেন্ট। সেগুলোর ক্ষেত্রে কত টাকা হয়েছে, দ্যাট শুড নট বি কনসিডার, রাদার এটার ইমপ্লিকেশনটা কি হতে পারে সেটা কনসিডার করতে হবে। So materiality টা তো বলেছি, it's a professional judgment. Being a professional, you will have to use your judgment while calculating the materiality and considering materiality as part of, uh, decision making. So এরপরে আসি অ্যানালিটিক্যাল প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে আমরা কি বুঝি বলেন দেখি? ডিটেইলসে হচ্ছে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা। আই মিন ফিনান্সিয়াল অ্যামাউন্ট বাদ দিয়েও হচ্ছে যে আরো কিছু ইনফরমেটিভ মানে থিওরিটিক্যাল বিষয়গুলোকেও বেশি ফোকাস করা, এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। পারফেক্ট। আর কেউ? স্যার, অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে বোঝা গেল আপনার বিগত সালের অথবা কোয়ার্টারের সাথে এই কোয়ার্টারের আপনার রেভিনিউ কতটুকু ইনক্রিজ ডিক্রিজ হয়েছে, অথবা অন্যান্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আইটেম গুলো আছে সেইগুলোকে অ্যানালাইসিস করা। আর নন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর ভিতরে আপনার
বিভিন্ন ধরনের কেপিআই আমরা অ্যানালাইসিস করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আহ, যে ম্যানুফ্যাকচারিং এন্টিটি আছে বা ইউনিট আছে সেটা পরিবেশের উপরে গত বছর বা এই বছরের সাথে আমরা কতটুকু মানে ফাইনান্সিয়াল ফাইন দিচ্ছি বা অন্য কোনো ব্যাপারেও থাকতে পারে এখানে, যে গভর্নমেন্ট আমাদের কার্যক্রমের জন্য কতটুকু ফাইন করেছে গত বছরে, এখন কতটুকু ফাইন করতেছে, এই বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করা হয় অ্যানালিটিক্যাল প্রসিডিউরের জায়গা থেকে। ওকে, ভেরি গুড। সো অ্যানালিটিক্যাল প্রসিডিউর হচ্ছে এটা একটা ইভালুয়েশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বেসড অন ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস। লাইক আপনি একটা কোম্পানির রেভিনিউ এর সাথে সেম ভলিউমের আরেকটা কোম্পানির রেভিনিউ ইন্ডাস্ট্রি থেকে নিয়ে আপনি কম্পেয়ার করতে পারেন। একটা কোম্পানির রেভিনিউর যে প্যাটার্ন আছে ওভার দ্য লাস্ট ইউনো লাস্ট 10 or 12 months, আপনি ইউ ক্যান মেক অ্যান অ্যানালাইসিস অন আ মান্থলি বেসিস. Again, you can analyze the information of a company or the financial data with a budget. তারপরে আপনি পাস্ট ইয়ার গুলাতে কি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ছিল সেটার সাথে কারেন্ট ইয়ারে আপনি কম্পেয়ার করতে পারেন। দেন আপনি ফিউচার যে পিরিয়ড গুলো আছে সেটার জন্য ফোরকাস্টিং আপনি রেডি করতে পারেন বেসড অন দা পাস্ট ডাটা অর কারেন্ট ইয়ার্স ডাটা। এন্ড দেন আপনি অনেক সময় আরো বিভিন্ন ধরনের প্রিডিক্টিভ অ্যানালাইসিস একটা বলে, যেটা ফিউচার অ্যানালাইসিস করা হয়। তারপর কম্পারিজন অ্যামাং দ্য কোম্পানিজ, অ্যামাং দ্য ডিপার্টমেন্টস, এন্ড দেন লজিক টেস্ট, রেশিও অ্যানালাইসিস। দিস আর পার্ট অফ অ্যানালিটিক্যাল প্রসিজার্স। বেসিক্যালি অ্যানালিটিক্যাল প্রসিজার্স বলতে বোঝায় যে যত ধরনের অ্যানালাইসিস আছে করা যায়, টেকিং বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ডাটা, দ্যাট ইজ কল্ড অ্যানালিটিক্যাল প্রসিজার্স। আচ্ছা, রাইট স্যার। এখন এই যে অ্যানালিটিক্যাল প্রসিজার্স, এটা কত প্রকার? স্যার মেইনলি তো দুই প্রকার স্যার, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল। স্যার দুই প্রকার অ্যানালিটিক্যাল প্রসিডিউর। হ্যাঁ হ্যাঁ, কি কি? আর ইনিশিয়াল। ওকে, সো অ্যানালিটিক্যাল প্রসিজার্স কিন্তু আমরা বলতে পারি তিন প্রকার অ্যানালিটিক্যাল প্রসিজার্স। ফার্স্ট হলো প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিজার্স, মানে আমরা প্ল্যানিং করার সময় অডিট প্ল্যানিংটা যখন করব তখন যে অ্যানালিটিক্যাল প্রসিজার্সটা আমরা করি, দ্যাট ইজ কল্ড অ্যানালিটিক্যাল প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিজার্স। সেকেন্ড হলো সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিজার্স, মানে ওয়ার্কিং করতে গিয়ে যে অডিট ওয়ার্কিং যে আমরা করি, হ্যাঁ অডিট প্রসিডিউর, যেটা অডিট প্রসিডিউরটা ইয়ে এই যে অডিট প্রসিডিউরটা মেইনলি দুই প্রকার। একটা হলো টেস্ট অফ কন্ট্রোলস, আর একটা হলো সাবস্টেন্টিভ প্রসিজার্স। এই সাবস্টেন্টিভ প্রসিজার্সটা আবার দুই প্রকার, একটা হলো টেস্ট অফ ডিটেলস, আর একটা হলো সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিজার্স। তার মানে এই যে অ্যানালিটিক্যাল প্রসিজার্স যদি বলি, এটা তিন প্রকার। একটা হলো প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিজার্স, আর একটা সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিজার্স, এই যে এটা ওয়ার্কিং এর সময় আমরা যেটা করি। থার্ড হলো ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিজার্স, এই যে ফাইন্যান্সিয়াল অডিট শেষ করার পরে যেসব অবজারভেশনস and non-compliances and misstatements, material misstatements identified হয়েছে, সেগুলোর উপর বেস করে ফাইনালি অডিট রিপোর্ট ইস্যু করার আগে একটা অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, সেগুলোকে আমরা বলি ফাইনাল অ্যানালিটিক্যাল প্রসিজার্স। আর প্ল্যানিং লেভেলে তো আপনারা বুঝতেই পারছেন যে রিস্ক অ্যাসেসমেন্ট, অ্যাজ পার্ট অফ রিস্ক অ্যাসেসমেন্ট আমরা যেটা করি সেটা। সো আমরা যদি বলি অ্যানালিটিক্যাল প্রসিজার্স তিন প্রকার, একটা হলো প্ল্যানিং, আর একটা সাবস্টেন্টিভ, আর একটা ফাইনাল। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। গুড, ভেরি গুড। সো আইসা 520 যেটা, সেখানে অ্যানালিটিক্যাল প্রসিজার্স নিয়ে কথা বলা আছে। কনসিডারেশন অফ কম্পারিজন উইথ কি কি হতে পারে? কম্পারেবল ইনফরমেশন অফ প্রায়র পিরিয়ডস, এন্টিসিপেটেড রেজাল্টস, যেটা আমরা বলি প্রিডিক্টিভ অ্যানালাইসিস, যেটা অফ দ্য এন্টিটিস সাচ অ্যাজ বাজেটস অর ফোরকাস্টস, or expectations of the auditors such as an estimation of depreciation. হ্যাঁ,
Then similar industry information such as the comparison of the entities ratio of sales to accounts receivable with industry averages or with other entities of comparable size in the same industry, যেটা আমি একটু আগেই বলেছি। Then consideration of relationships between elements of financial information that would be expected to conform to a predictable pattern based on the entity's experience, such as the relationship of gross profit to sales. আপনি কোম্পানির মান্থ ওয়াইজ গ্রস প্রফিট টু সেলস মানে জিপি পার্সেন্টেজ বের করেন, আগের বছরের সাথে চেক করেন, তারপরে কম্পারেবল যেসব এই ইন্ডাস্ট্রিতে যেসব কম্পারেবল কোম্পানিজ আছে তাদের জিপি বা ইন্ডাস্ট্রি জিপি রেশিও কি তার সাথে কম্পেয়ার করতে পারেন। আপনি আপনার বাজেটের সাথেও এটা চেক করতে পারেন। Then financial information and relevant non-financial information, such as the relationship of payroll cost to number of employees. Like last year, total payroll cost কত ছিল, কতজন নাম্বার অফ এমপ্লয়িজ ছিলেন, তাহলে পার এমপ্লয়ি পার ইয়ার কত কস্ট হচ্ছে, সো কারেন্ট ইয়ারে কিরকম হচ্ছে। বেসড অন দ্যাট ইউ ক্যান মেক অ্যান অ্যানালাইসিস অফ দ্য পেরোল কস্ট। এটাকে আমরা বলি, এগুলোকে বলি লজিক টেস্ট। হ্যাঁ, সো এই হলো ওভারঅল অ্যানালিটিক্যাল প্রসিজার্স। সো অ্যানালিটিক্যাল প্রসিজার্স এর আমরা যদি দেখি, there are some benefits like identifies items for attention that detailed test may miss. আপনি অনেক সময় ডিটেইল টেস্ট করতে গিয়ে অনেক কিছু মিস আউট হতে পারে, সেটা অ্যানালিটিক্যাল প্রসিজার্স দিয়ে আমরা অনেক সময় বের করতে পারি। Uses information outside accounting records, for example budgets, allows comparison of data from different sources. Then there are some limitations as well, definitely ভালো ভালো মন্দ নিয়েই সবকিছু হয়। এখন লিমিটেশনস গুলা কি হতে পারে, যেটা হলো a good knowledge of the business is required to understand results। এই জন্য আমি সবসময় বলি, আহ, আপনারা যখন অডিট করতে যাবেন, then at first you need to get a very good understanding about the business processes। কারণ যে বিজনেস প্রসেসগুলো রান করছে যারা এই অর্গানাইজেশনের এমপ্লয়ি, তারা সারা বছর এটা নিয়ে কাজ করছে, কেউ 10 ইয়ার্স, কেউ 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 5-6 ইয়ার্স কাজ করছে। সো তারা যদি এখান থেকে কোনো ফ্রড করে, তারা কিন্তু এই বিজনেস প্রসেস বুঝে মানে ওয়েল প্ল্যান করে করবে, তাহলে সেখান থেকে ফ্রড আইডেন্টিফাই করার জন্য ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস প্রসেস ফার্স্ট। গিয়েই আপনি একটা কাজ শুরু করলে হবে না, সবকিছু গিয়েই শুরু করলে হয় না, মানে প্ল্যানিং করে করতে হয়। ঠিক আছে, সো প্ল্যানিং প্রপারলি না করতে পারলে আপনি কিন্তু ওই কোনো লাভ হবে না। ঠিক আছে, সো এটা এই প্রপার অডিট ওয়ার্ক করতে পারবেন না, এবং মিস স্টেটমেন্টস থাকলেও আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন না। দেন কনসিস্টেন্সি অফ রেজাল্টস মে ক্যান কনসিল আ ম্যাটেরিয়াল এরর। মানে ধরেন এবছর আহ গত বছর ছিল 80 টাকা, এবছর এটা হয়েছে হয়তো 100 টাকা, তো নেক্সট ইয়ারে ধরেন ধরুন 120। সো এটা যদি কনসিস্টেন্টলি চলে, লাইক এরকম যদি হয়, আপনি দেখেন সে ধরেন 100 টাকা ছিল 2020, ঠিক আছে, ধরেন এই কোম্পানির রেভিনিউ ছিল সে ধরেন এটা ছিল $100। 2021-এ ধরেন 120। এভাবে করে বাড়ছে। আপনি 2024-এর ধরেন এখন অডিট করছেন, এখন ট্রেন্ড অনুসারে এটা এই জায়গায় আসার কথা, মানে আপনি কিন্তু বাই ট্রেন্ড যাচ্ছেন 20% ইনক্রিমেন্ট। এখন অ্যাকচুয়ালি হয়তো এর চেয়েও বেশি রেভিনিউ, বাট সে হয়তো রেভিনিউ হাইড করছে, কিন্তু আপনার কাছে মনে হবে না এটা ঠিক আছে, কারণ আমাদের ট্রেন্ড ওয়াইজ আসছে। সো অনেক সময় ট্রেন্ড ওয়াইজ যাওয়াটাও কিন্তু ইজ নট পজিটিভ। সো যখন আপনার রেজাল্টগুলো খুব সুন্দর, আপনার ট্রেন্ড ওয়াইজ আসবে, তখন যে আপনি খুশি হওয়ার কিছু নাই যে সব ঠিক আছে। সো এটা দিয়ে অনেক সময় মনে হতে পারে যে ঠিক আছে, কিন্তু অনেক সময় এটাতে মিস্টেক হয়ে যায় আর কি, মানে অনেক সময় এটা দিয়েও মানুষ এই এই পারসেপশনটা ইউজ করেও কিন্তু এটা দিয়ে ফ্রড করে, কিন্তু আমরা ধরতে পারি না। Okay. So then there may be a tendency to carry out procedures mechanically without appropriate professional skepticism. Professional skepticism কি?
বলেন তো প্রফেশনাল স্কেপটিসিজম কি? প্রফেশনাল রেসপন্সিবিলিটিস। সবকিছুকে সবকিছুকে কোয়েশ্চেন মাইন্ডে দেখা, যে সামনে যেটাই আসবে সবসময় প্রশ্ন করতে থাকা এবং সন্দেহ বা মানে সন্দেহভাজন চোখে দেখা, এটাই হচ্ছে প্রফেশনাল স্কেপটিজম। কোশ্চেনিং মাইন্ড। কোশ্চেনিং মাইন্ড, গুড। সো সবকিছুকেই গিয়েই আপনি একদম অফিসে ঢুকেই, ক্লায়েন্টে ঢুকেই আপনি মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে নেবেন যে এখানে যারা আছে সবাই চোর, তাই তো? না স্যার, উইথ ব্যাপারটা প্রফেশনাল এরকম না। অ্যাটিটিউড স্যার। স্যার উইথ প্রফেশনাল অ্যাটিটিউড এন্ড কোশ্চেনিং মাইন্ড রাখতে হবে আর কি। তার মানে ইউ শুড নট কনসিডার এনিবডি টু বি ডিসঅনেস্ট, বাট দ্য প্রবাবিলিটি অফ ডিসঅনেস্টি মাস্ট বি কনসিডার, তাই তো? প্রবাবিলিটিটা কনসিডার করতে হবে যে রাইট একজন স্যার। লোক এখানে খুব ভদ্র, খুব ভালো আচরণ দেখাচ্ছে। পদ্মা নদীর মাঝি পড়েছেন আপনারা? পদ্মা নদীর মাঝি উপন্যাস পড়েন নাই? স্যার অনেক আগে হ্যাঁ। So, এখানে এই হোসেন আলী নামে একটা ক্যারেক্টার আছে পদ্মা নদীর মাঝিতে। আমরা মেবি ইন্টারমিডিয়েটে পড়তাম বা এসএসসি তে, জি স্যার। পদ্মা নদীর জি মাঝি। স্যার। তো সেই লোকটা খুবই সবসময় সদা হাস্যোজ্জ্বল, খুব ভালো ব্যবহার মানুষের সাথে করে, কিন্তু সে মানব পাচারকারী, কিন্তু কেউ ধরতে পারে না। সে বরং বুঝেই না যে সে এরকম। তো এইরকম মানে আপনি গিয়ে একজন খুব ভালো আপনার সাথে আচরণ করবে, খুব ভালো কথা বলবে আপনাকে, মাঝে মাঝে আপনাকে নাস্তা করাবে, ইট ডাজন্ট মিন দ্যাট পারসন ইজ গুড। মানে আপনি ঠিক আছে, আপনি তার সাথেও ভালো বিহেভ করবেন, বাট ইউ উইল হ্যাভ টু কনসিডার দ্য প্রবাবিলিটি অফ মানে মিসস্টেটমেন্টস বাই দোজ পারসনস। সো আপনাকে ক্লায়েন্টে খুব বেশি কোয়ালিফাইড লোক থাকলে আপনি মনে করবেন যে না এখানে এরকম হবে না, সেটাও যেমন ভাবার অবকাশ নাই। খুব মানে খুব বেশি আনকোয়ালিফাইড লোকজন থাকলেও ভাবার অবকাশ নাই যে তারা এখান থেকে কিছু নন কি বলে মিস স্টেটমেন্ট অথবা এরর বা ফ্রড তারা এখানে করে নাই। সো ইউ উইল হ্যাভ টু বি উইথ ভেরি গুড কোশ্চেনিং মাইন্ড অলওয়েজ, রাইট? সো আপনার মধ্যে ওই প্রফেশনাল স্কেপটিসিজমটা, প্রফেশনালি যেভাবে মনের মধ্যে আপনার সবসময় ওই স্কেপটিসিজমটা থাকতে হবে যে এখানে কোনো মিসস্টেটমেন্টস থাকতে পারে, সেটাকে আইডেন্টিফাই করা। And it requires an experienced member of staff to be done properly. So analytical procedures গুলো করতে গেলে যাদের এটা করার এক্সপিরিয়েন্স আছে, রেগুলার যারা দুই একটা জায়গায় করেছে, তাদের জন্য ভালো হয়। একদম ফ্রেশ নিউ কাউকে দিয়ে অ্যানালিটিক্যাল প্রসিজার্স না করাই ভালো। সিনিয়র কেউ করে জুনিয়রদেরকে দেখাবে যেভাবে করতে হয়। রিলায়েবল ডাটা মে নট বি অ্যাভেলেবল। আপনি যেভাবে অ্যানালিটিক্যাল প্রসিজার্সটা করতে চাচ্ছেন তার জন্য যে শেপে যে ধরনের ডাটা প্রয়োজন, অনেক সময় সেটা আপনি নাও পেতে পারেন। So, এরপরে রেশিও অ্যানালাইসিস এন্ড আরো কিছু জিনিস আছে, ওইদিকে আমরা যাব। বাট আপনারা মনে হয় এই সময় নামাজের বিরতি চান আর কি, তো সেটা কি এখন দিয়ে দিব? স্যার দিতে পারেন স্যার। জি স্যার, দিতে পারেন এখন। ঠিক আছে, তাহলে আমরা 9টায় জয়েন করবো আবার, ঠিক আছে শার্প? জি স্যার, ওকে স্যার স্যার। আরেকটু বাড়িয়ে দিন স্যার, 9টা 5-এর দিকে দেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, আমরা শুরু করব। জি জি স্যার। স্যার। ওকে। সো আমরা যেটা যে জায়গাটাতে আসলাম, যে আমরা যখন অ্যানালিটিক্যাল প্রসিডিউর পারফর্ম করব, তো তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর হলো রেশিও অ্যানালাইসিস। সো রেশিও অ্যানালাইসিস গুলা আমরা যদি ভাগ করি, যে পারফরমেন্স রিলেটেড রেশিও অ্যানালাইসিস, শর্ট টার্ম লিকুইডিটি রিলেটেড, লং টার্ম সলভেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি। সো আমরা যদি একটা অর্গানাইজেশনের পারফরমেন্স দেখতে চাই, পারফরমেন্স রিলেটেড রেশিও অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে বা ইউজ করতে হবে। তার মধ্যে প্রথম হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, তারপর রিটার্ন অন শেয়ারহোল্ডার্স ফান্ডস, গ্রস প্রফিট পার্সেন্টেজ, কস্ট অফ সেলস পার্সেন্টেজ, অপারেটিং কস্ট পার্সেন্টেজ, নেট মার্জিন অর অপারেটিং মার্জিন। সো এই জিনিসগুলো দিয়ে একটা অর্গানাইজেশনের পারফরমেন্স মেজারমেন্ট করা যায়, ঠিক আছে? এন্ড দেন আমরা যদি দেখি
যে শর্ট টার্ম লিকুইডিটি, যেটা শর্ট টার্ম লিকুইডিটিটা আমরা কারেন্ট রেশিও এবং কুইক রেশিও দিয়েই আমরা দেখতে পারি যে একটা অর্গানাইজেশনের কতটুকু এবিলিটি আছে কারেন্ট লাইবিলিটিস যেগুলো আছে সেগুলোকে পে করার জন্য। সেটা আমরা কারেন্ট রেশিও এবং কুইক রেশিও দিয়ে দেখতে পারি। অ্যান্ড দেন যদি লং টার্ম সলভেন্সি একটা অর্গানাইজেশনের দেখতে পান, যে তার মধ্যে দুইটা জিনিস আছে, রেশিও আছে ইম্পর্টেন্ট। একটা হলো গিয়ারিং রেশিও, which is used to assess the reliance on external finance, মানে ইন্টারনাল ফাইন্যান্স এবং এক্সটার্নাল ফাইন্যান্সের মধ্যে যে কোঅর্ডিনেশনটা বা এটার মানে যে রেশিওটা, দ্যাট ইজ কল্ড গিয়ারিং রেশিও। আর ইন্টারেস্ট কভার হলো যেটুকু ইন্টারেস্ট আছে, যে লোন বা ফাইন্যান্সিং হয়েছে সেটার ইন্টারেস্ট কাভার করার মতো প্রফিটেবিলিটি এই অর্গানাইজেশনের আছে কিনা সেটা চেক করা হয় ইন্টারেস্ট কাভার দিয়ে। তার মানে এই দুটাই, গিয়ারিং রেশিও এবং ইন্টারেস্ট কাভারটা লং টার্ম সলভেন্সি হিসেবে ইউজ করা হয়। আর ফাইনালি আমরা যদি দেখি যে ইফিসিয়েন্সি রেশিওস কোনগুলা দিয়ে একটা অর্গানাইজেশন ইফিসিয়েন্সি দেখা হয়, যে নেট অ্যাসেট টার্নওভার, হ্যাঁ, অ্যাসেট বেস থেকে কি পরিমাণে আপনার টার্নওভার জেনারেট করা হলো, সেটা হলো আপনার এই নেট অ্যাসেট টার্নওভার থেকে আমরা দেখতে পারি। দেন ইনভেন্টরি টার্নওভার থেকে আপনি আহ, কতটুকু ইনভেন্টরি হোল্ড করা হয়েছে সেটা আপনি দেখতে পারেন। তারপরে আপনার ট্রেড রিসিভেবল কালেকশন পিরিয়ড এবং ট্রেড পেয়েবল পেমেন্ট পিরিয়ড। সো এগুলো দিয়ে আপনি ইফিসিয়েন্সি দেখতে পারবেন যে ট্রেড পেয়েবল কালেকশন পিরিয়ড থেকে ইউ ক্যান সি the you can assess the ability to turn receivables into cash, and trade receivables collect payment payables payment period থেকে আপনি দেখবেন যে আপনার ট্রেড পেয়েবল পে করার ক্যাপাসিটিটা কিরকম। তো আমরা যদি অ্যানালিটিক্যাল প্রসিডিউরের পার্ট হিসেবে এই রেশিওগুলোকে ইউজ করতে পারি, পারফরমেন্স রেশিও, শর্ট টার্ম লিকুইডিটি, লং টার্ম সলভেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি, এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্যালকুলেট করে সেটাকে আমরা আপনার হলো অ্যানালিটিক্যাল প্রসিডিউরের পার্ট হিসেবে ইউজ করতে পারি। এখন একটা জায়গায় আসি, তো আপনাদের যে ইয়াগুলো আছে, মানে আপনাদের যে প্রশ্নগুলো হবে বেশিরভাগ কিন্তু কেস বেসড কোশ্চেন হবে। তো এই জিনিসটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি না, কেস সলভ কিভাবে করবেন। জি স্যার, কিছুটা করেছিলাম স্যার। সো আমরা যখন প্রশ্ন আসবে, আমাদের প্রশ্নগুলা ম্যাক্সিমাম কেস বেসড হবে, ম্যাক্সিমাম মানে অলমোস্ট ম্যাক্সিমাম আর কি। সো কেস বেসড কোশ্চেন হলে সেটা এই লেভেলে হোক, প্রফেশনাল লেভেলে হোক অথবা অ্যাডভান্স লেভেলেই হোক না কেন, আপনার একটা প্রসিডিউর আছে যেটা মেনটেন করতে হয়। দ্যাট ইজ বেটার টু efficiently answer the question. ফার্স্ট হলো অ্যাট ফার্স্ট রিড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কেস অর কোশ্চেন্স। আপনি ওই যে কোশ্চেনটা অ্যান্সার করতে যাবেন তার কেসটা পড়ার আগে আগে রিকোয়ারমেন্টসটা দেখবেন যে কি রিকোয়ারমেন্টস, কারণ আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন না যে কি জন্য আমি কেসটা পড়ছি। তো রিকোয়ারমেন্টসটা যদি আপনার মাথায় থাকে, তারপরে যখন কেসটা পড়বেন তখন আপনার জন্য ওই কেস থেকে আপনার রিকোয়ারমেন্টস এর উপর, যে রিকোয়ারমেন্টস গুলা কি চেয়েছে সেটা আপনি কিন্তু আহ বের করে ফেলতে পারবেন আর কি ইজিলি। দেন লুক কেয়ারফুলি দ্য ওয়ার্ডিং অফ দ্য কোশ্চেন। আপনার যে কোশ্চেন আছে কোশ্চেনের ওয়ার্ডিং গুলো ভালো করে দেখতে হবে, কারণ কোশ্চেন যদি ভুল বুঝেন তাহলে কিন্তু আপনি প্রপার অ্যান্সারও করতে পারবেন না। দেন রিড দ্য ভার্বস অফ দ্য রিকোয়ারমেন্টস ভেরি কেয়ারফুলি। সো আপনার রিকোয়ারমেন্টস এর যে ভার্ব গুলো আছে সেগুলো কেয়ারফুলি আপনাকে দেখতে হবে, কারণ এক এক ধরনের ভার্বের এক এক ধরনের মিনিং থাকে।
সো এটাও জানতে হবে প্রপারলি। দেন আপনি যেটা করবেন, রিড দ্য কেস থরলি কিপিং ইন মাইন্ড দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কোশ্চেন। সো কোশ্চেনের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো মাথায় রেখে আপনাকে থরলি কেসটা পড়তে হবে। অ্যান্ড দেন ফাইনালি ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দ্য কোশ্চেন এনশিওরিং টাইমলাইন্স, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা কোশ্চেনের একটা স্পেসিফিক টাইমলাইন আছে, একটা স্পেসিফিক মার্কস আছে, তার উপর বেস করে আপনাকে অ্যান্সার করতে হবে। সো আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা সেটা শুধু এই সাবজেক্টের ক্ষেত্রে না, সব সাবজেক্টের ক্ষেত্রেই এই সিকোয়েন্সটা আপনাকে ওকে। এখন যে জিনিসটা বললাম যে রিড দ্য, এই যে 3 নাম্বার যেটা, রিড দ্য ভার্বস অফ দ্য রিকোয়ারমেন্টস ভেরি কেয়ারফুলি, সেটা আমি নিচে দেখাচ্ছি, কিছু ভার্বস আছে, এগুলোর মিনিং গুলাও দেওয়া আছে। আচ্ছা, এই পর্যন্ত এই যে কেস সলভ করার যে প্রসিডিউরটা, এখানে কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। ওকে। সো এখানে ধরেন যদি বলে ডিফাইন, তাহলে এটার মিনিং কি হবে? এটার মিনিং একরকম, গিভ দ্য মিনিং অফ। যদি বলে আইডেন্টিফাই, তাহলে তাহলে মেক ক্লিয়ার। যদি বলে ডিসক্রাইব, দেন গিভ দ্য কি ফিচার্স। ডিস্টিংগুইশ করতে বললে তাহলে বুঝতে হবে ডিফাইন টু ডিফারেন্ট টার্মস, ভিউ পয়েন্টস অর কনসেপ্টস অন দ্য বেসিস অফ দ্য ডিফারেন্সেস বিটুইন দেম। যদি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে বলে তাহলে explain the similarities and differences between the two terms, different terms, viewpoints or concepts. So যখন compare মানে দুইটাকে compare করা, contrast মানে দুইটা dissimilarities, মানে similarities and dissimilarities. And then যদি বলে শুধু contrast, তাহলে explain the কি differences between two different viewpoints, terms or concepts. Analyze যদি করতে বলে তাহলে আপনাকে বুঝতে হবে you will have to give reasons for the current situation or what has happened. ঠিক আছে, এটা যদি আপনাকে অ্যানালাইজ করতে বলে, অ্যাসেস যদি করতে বলে, তাহলে আপনাকে কি করতে হবে? ডিটারমাইন দ্য স্ট্রেংথস, উইকনেসেস, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, এবিলিটি টু কন্ট্রিবিউট, এই জিনিসগুলো আপনাকে বের করার চেষ্টা করতে হবে। দেন আপনাকে যদি এক্সামাইন করতে বলে তাহলে ক্রিটিক্যালি রিভিউ করতে হবে, জিনিসটা যে সিচুয়েশনটা দিবে সেটাকে ক্রিটিক্যালি রিভিউ করতে হবে। আর যদি বলে যে ডিসকাস করতে, তার এক্সামাইন বাই ইউজিং আর্গুমেন্টস ফর অ্যান্ড অ্যাগেইনস্ট। ঠিক আছে, তারপর যদি বলে যে এক্সপ্লোর করতে, তাহলে এক্সামাইন অর ডিসকাস ইন আ ওয়াইড রেঞ্জিং ম্যানার, তার মানে আরো একটু ভালোভাবে এটাকে অ্যানালাইজ করতে হবে আর কি। ক্রিটিসাইজ করতে বলে প্রেজেন্ট দ্য উইকনেসেস অফ অর প্রবলেমস উইথ দ্য অ্যাকশনস টেকেন অর ভিউ পয়েন্ট এক্সপ্রেসড সাপোর্টেড বাই এভিডেন্স। যদি ক্রিটিসাইজ করতে বলে তাহলে আপনাকে নেগেটিভ জিনিসগুলো তুলে ধরতে হবে সাপোর্টেড বাই এভিডেন্স। আর যদি ইভালুয়েট করতে বলে বা ক্রিটিক্যালি ইভালুয়েট করতে বলে তাহলে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু অফ of the specific situation in light of the arguments for and against. That is critically evaluate means weighting the answer towards criticisms or arguments against, মানে যখনই ক্রিটিক্যালি ইভালুয়েট করতে বলবে পজিটিভ নেগেটিভ দুটাই বলবেন, নেগেটিভ বেশি বলবেন। হ্যাঁ, then construct the case, present the arguments in favor or against supported by evidence। যদি কোনো কেস কনস্ট্রাক্ট করতে বলে তাহলে আপনাকে আর্গুমেন্টস গুলা দিতে হবে, প্রেজেন্ট করতে হবে, ইন ফেভার অর এগেইনস্ট সাপোর্টেড বাই এভিডেন্স, প্রত্যেকটা এভিডেন্স বা আপনার যে ইনফরমেশন আছে তার উপর বেস করে। আর যদি রিকমেন্ড করতে বলে তাহলে অ্যাডভাইস দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনস টু পারসু ইন টার্মস দ্য রিসিপিয়েন্ট উইল আন্ডারস্ট্যান্ড। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আপনার এ লেভেলে বলেন, এই প্রফেশনাল লেভেল বা অ্যাডভান্স লেভেল, সব লেভেলে সব সাবজেক্টের ক্ষেত্রেই এই টেবিলটা আপনাদের জন্য কাজে লাগবে। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। এইখানে একটা জিনিস, আপনি যখন এই যে অ্যান্সার করবেন, আপনার যখন রিকমেন্ড করতে বলে এই ধরনের সিচুয়েশনে বা যে কোনো অ্যান্সার যখন আপনি করবেন, ধরেন অডিটে কিন্তু প্রচুর পরিমাণ জাজমেন্ট ইউজ করার সুযোগ আছে। সো আপনি কোনো অ্যাডভাইসে আপনি এরকম স্ট্রেইট ফরওয়ার্ড বলবেন না যে এটাই করা উচিত। আপনি বলবেন বা এটাই করতে হবে এরকম বলবেন না, আপনি এটা করা যেতে পারে, এটা করলে এরকম সিচুয়েশন হতে পারে,
বা এইভাবে প্রসিডিউরটা মেনটেন করলে এটার মানে কমপ্লায়েন্সটা এইভাবে হতে পারে, বা এরকম সিচুয়েশনে এরকম অডিট রিপোর্টের ক্ষেত্রে এরকম ইমপ্লিকেশনস হতে পারে, মানে মেটাকে সবসময় ইউজ করতে হবে রাদার দেন শুড অর স্পেসিফিক ওয়ার্ডিং দ্যাট এটাই করতে হবে, কারণ এক একজনের ভিউ পয়েন্ট এক এক রকম হতে পারে। এই জন্য সবসময় রিকমেন্ড করলে, যে জিনিসগুলোতে রিকমেন্ডেশন করবেন, তখন আপনি মে ইউজ করবেন। স্যার এটা কি শুধু রিকমেন্ডের ক্ষেত্রে না অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বলছেন, যেমন যে কোনো এক্সামাইন দিস? বিষয়ে যখন আপনি যে জায়গাগুলোতে সাজেস্টিভ কোনো কিছু লিখছেন, সেখানে আপনি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলবেন না, তাহলে স্ট্রং হয়ে যায় আপনার কথাটা। তখন যদি আপনি কোনো কারণে যদি অন্যরকম অ্যান্সারও থাকে, তখন কিন্তু মনে করবে আপনি শুধু এইটুকুই জানেন। এই জন্য যদি মে ইউজ করেন, যে এটা হতে পারে, এভাবে করা যেতে পারে, হ্যাঁ, তখন বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, সে একটা ভিউ পয়েন্ট দিয়েছে। এই চ্যাপ্টার এখানেই শেষ, চ্যাপ্টার 7 যেটা আমরা পড়লাম, প্ল্যানিং অ্যান্ড অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এটা মানে এই পর্যন্তই ছিল। So, এখান পর্যন্ত এই চ্যাপ্টারের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। স্যার আবার একটু কোশ্চেন আছে স্যার, ম্যাম। হ্যাঁ, স্যার ম্যাটেরিয়ালিটি থ্রেশহোল্ড যেটা, মানে ওই জিনিসটা একটু স্যার আমি একটু বুঝতে পারিনি স্যার। কোন থ্রেশহোল্ডটা বুঝতে পারেন নাই? তিনটা যে ভিউ পয়েন্ট ছিল স্যার, ওই এক্সেল ফাইল। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, জি স্যার দেখতে পাচ্ছি স্যার, জি স্যার। না, এটা হলো যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনি বেঞ্চমার্ক হিসাবে রেভিনিউ নিতে পারেন, প্রফিট বিফোর ট্যাক্স নিতে পারেন, অথবা গ্রস অ্যাসেটও নিতে পারেন। স্যার আমি কি যে কোনো একটা নিব নাকি তিনটা নিব? অনেক সময় আমরা ক্যালকুলেট করার সময় দুই তিনটা মেথড ইউজ করে ক্যালকুলেট করে দেখি, যদি দুইটা মেথড একই রকম রেজাল্ট দেয়, তাহলে ওই দুটার কোনো একটা নেই, মানে যেটা হোয়াট আই ইউজ টু ডু। হ্যাঁ, তারপরে ওইটাকে অডিটের ডকুমেন্টেশন হিসাবে আমরা যেটা নিচ্ছি সেটাকেই শুধু রাখতাম, বাকিটা প্রয়োজন হতো না। জাস্ট নিজের কনফিডেন্সের জন্য, যে আমি যেটা যে বেঞ্চমার্কটা নিচ্ছি সেটা কি রং হলো কিনা, এই জন্য আমি তিনটা মেথডেই ক্যালকুলেট করলাম। করার পর যখন দেখলাম যে না, দুইটা মেথডে কাছাকাছি আসতেছে, তাহলে ওই দুইটার যে কোনো একটা রাখতাম আর কি, বাকিগুলোকে ফেলে দিতাম। তারপর আমার একটা কমফোর্ট পেতাম যে হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আর ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করার সময় যেহেতু রেঞ্জ আছে, এই জন্য এই যেমন রেভিনিউ থেকেই আমি তিনটা অপশন দেখালাম, যে যদি ম্যাটেরিয়ালিটিটা 0.5% নেয় তাহলে কত হতে পারে, 0.75% বা 7% নিলে কত হবে, 0.8% নিলে কত হতে পারে। তারপর পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা আমরা ক্যালকুলেট করলাম, হুইচ ইজ 55 থেকে 58% অফ ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করা হয়। তার মানে এখানে কত করা হয়েছে, যে ম্যাটেরিয়ালিটির 40% নেওয়া হয়েছে। এর নিচে আপনি নিতেই পারেন, মানে এটা কোনো প্রবলেম না, বাস আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে এটা ইউজ করেছিলাম। আর আরেকটা এটা হলো অ্যাকাউন্ট ব্যালেন্স লেভেলে এটা কাজ করে। আর অডিট মিস স্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড যেটা এএমপিটি, এটা কাজ করে ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন লেভেলে। ঠিক আছে? So, এখানে আরো আরো কোনো প্রশ্ন আছে কিনা আপনার? উম, না স্যার, আর কোশ্চেন নেই এখানে আপাতত। আর আমি পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা বুঝতে পারি নাই, আমার নেট কানেকশন কেটে গেছিল তখন। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি পিএম। জি স্যার। পারফরমেন্স ম্যাটেরিয়ালিটিটা আমরা যেটা ইউজ করি, ম্যাটেরিয়ালিটিটা কি কাজে ইউজ করি সেটা তো আমরা দেখলাম। হ্যাঁ, পিএমটা ইউজ করি কোনো একটা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স লেভেলে বা অ্যাকাউন্টস লেভেলে টোটাল যতগুলো বিসি স্টেটমেন্ট হবে সেগুলো
পিএম এর উপরে গেলে সেই অ্যাকাউন্ট রিলেটেড বা সেই ব্যালেন্স রিলেটেড যে মিসিং স্টেটমেন্টস আছে সেটাকে অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য আমরা ইউজ করতে পারি। হুম। আর এএমপিটি যেটা, এটা হলো অডিট মিস স্টেটমেন্ট পোস্টিং থ্রেশহোল্ড। এটা হলো আপনার ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন লেভেলে একটা মিস স্টেটমেন্ট কোন অ্যামাউন্টের উপরে গেলে অডিট রিপোর্ট কোয়ালিফাই করার সময় আমরা বলি না যে এগ্রিগেটেড উইথ আদার মিস স্টেটমেন্টস, মানে সবগুলো মিস স্টেটমেন্টস যোগ করার জন্য আমরা এটা যোগ করব কি করব না সেটার একটা থ্রেশহোল্ড হলো এএমপিটি। মানে কোনো, যেমন ধরেন রেভিনিউর ক্ষেত্রে এখানে এই ট্রানজেকশনস গুলাতে মিস স্টেটমেন্ট আইডেন্টিফাইড হয়েছে, এই ট্রানজেকশন অ্যামাউন্ট গুলো বলা আছে, এবং টোটাল দেখা গেল 25,850। তো আমার এএমপিটি ছিল 2,000 করে, 2,000 টাকা, ডলার। তার মানে যে অ্যামাউন্ট গুলো 2,000-এর উপরে সেগুলো হয়তোবা এগুলোতে আসবে। এখন যদি আমি ধরেন এটা যদি 5% হতো তাহলে আমার এমপিটি হতো 2500। যদি 2500 হয় তাহলে এই ট্রানজেকশনটা, এইটা, এই যে এই ট্রানজেকশনটা 2,300 পজিশন নিচে, 2,000 পজিশন নিচে, 2,100 পজিশন নিচে, 2,450 পজিশন নিচে। তার মানে এগুলো অডিট রিপোর্ট কোয়ালিফিকেশনের জন্য আপনি এগুলো কনসিডার না করলেও পারবেন। ঠিক আছে। তো এখন ধরেন আপনি এরকম সিচুয়েশনে অনেক সময় এটাকে কমিয়েও দিতে পারেন, দিয়ে আপনাকে তখন এগুলো আপনার অডিট রিপোর্ট কোয়ালিফাই এর জন্য ইউজ করলেন। এখানে 25,850 আপনার পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি ছিল 20,000, তাহলে 25,850 20,000-এর চেয়ে বেশি যেহেতু, তার মানে অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য যখন অ্যাগ্রিগেট করবো তখন এইখানে এই জিনিসগুলো নিয়ে আসবে। তো রেভিনিউ থেকে ধরেন 25,850 আসছে, ইনভেন্টরি থেকে 28,750, পিপি থেকে 24,000, এইচআর থেকে 20,000, টোটাল 98,000। তো এই 98,000-কে আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করার জন্য ইউজ করতে পারেন, প্রত্যেকটাই পারফরমেন্স ম্যাটেরিয়ালিটির উপরে, এই চারটা। সো এবং টোটালটা যোগ করে 98, আবার 98 আবার আপনি এখানে যে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করছেন 50,000, তার চেয়ে বেশি। তার মানে এগুলো দিয়ে আপনি অডিট রিপোর্ট কোয়ালিফাই করতে পারবেন। ঠিক জি আছে। স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই রিলেটেড একটা কেস আপনাদেরকে দিয়েছি, আপনার কেসটা বাসায় দেখে নিবেন। হ্যাঁ। এই কেসটা প্ল্যানিং এবং রিস্ক অ্যাসেসমেন্ট বোধ দুইটা চ্যাপ্টার মিলেই আছে। সো এখানে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ডাটা এবং নন ফাইন্যান্সিয়াল ডাটা দেওয়া আছে, এবং এখানে রিকোয়ারমেন্টসটা কি বলা আছে যে ইউজিং দ্য ইনফরমেশন অ্যাবাভ calculate relevant ratios for both years, which would assist the audit senior in planning the audit. And from a viewpoint of the above information and the ratios calculated, explain the audit risk that arise and describe the appropriate response to this risk. প্রথম আপনাকে বের করতে হবে যে আপনার রেশিও ক্যালকুলেশনটা করতে হবে, 1 নম্বর রিকোয়ারমেন্ট। হ্যাঁ। আর 2 নম্বর রিকোয়ারমেন্ট হলো এই যে রেশিও ক্যালকুলেট করা হলো সেখান থেকে যে রেজাল্টস আসলো, এই রেশিও এই রেশিও ক্যালকুলেশনটা এবং এটার অ্যানালাইসিসটা ইজ আ পার্ট অফ প্ল্যানিং অ্যানালিটিক্যাল প্রসিডিউর, রাইট? রাইট। তারপরে এই ইনফরমেশনগুলোর উপর বেস করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে অডিট রিস্ক কি কি আছে এই অর্গানাইজেশনে, এবং আপনার ওই রিস্কগুলোর এগেইনস্টে আপনি কি অডিট প্রোগ্রাম প্ল্যান করবেন। সেটাই হলো রেসপন্সেস, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। অডিটরের অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স বলতে বোঝায় যে কোনো অডিট রিস্কের এগেইনস্টে সে কি অডিট ওয়ার্ক প্ল্যান করবে সেটা। এটা আমরা এখন দেখলাম, জানলাম। জেনে আমরা উপরে গিয়ে যদি কেসটা দেখি, দেখে আমরা এখানে এই যে বলা আছে কি যে ইউ আর দ্য অডিট সিনিয়র অফ হোয়াইট অ্যান্ড কোম্পানি অ্যান্ড আর প্ল্যানিং দ্য অডিট অফ রেডি স্মিথ কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 30th September 2010.
The company produces printers and has been a client of your firm for 2 years. মানে your firm is auditing this company for last 2 years, and your audit manager has already had a planning meeting with the finance director of the company. He has provided you with the following notes of his meeting and financial statement extracts. Ready Smith's management was disappointed with the 2009 results, and so in 2010 undertook a number of strategies to improve the trading results. These included the introduction of a generous sales-related bonus scheme for their salesmen and a high-profile advertising campaign. In addition, as market conditions are difficult for their customers, they have extended the credit period given to them. The finance director of Ready Smith has reviewed the inventory valuation policy and has included additional overheads incurred this year as he considers them to be production related. He is happy with the 2010 results and feels that they are a good reflection of the improved trading levels. তার মানে ফাইন্যান্স ডিরেক্টরের সাথে আপনার অডিট ম্যানেজার মিটিং হয়েছে, সো সেখান থেকে কিছু ইনসাইট আপনার অডিট ম্যানেজার আপনাকে দিয়েছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এক্সট্রাক্টও আপনাকে দিয়েছে। তো এর উপর বেস করে আপনাকে রেশিও ক্যালকুলেট করতে হবে এবং আপনাকে রিস্কগুলো আইডেন্টিফাই করে তার এগেইনস্টে আপনার অডিট প্ল্যানিংটা কি হবে বা আপনার এজ অ্যান অডিটর আপনার অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সটা কি হবে সেটাকে ডিজাইন করতে বলেছে। আমরা কি কেসটা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। তো এখন তাহলে কি রেশিও ক্যালকুলেট করতে হবে? বলেন দেখি। তো আপনাকে যেটা করতে হবে, এই 2 বছরের রেজাল্টের উপর বেস করে আপনার এটা প্রফিটেবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি রেশিও আছে, রিসিভেবল পেয়েবল, অ্যান্ড আপনার হলো লিকুইডিটি রেশিও আছে, কুইক রেশিও এবং কারেন্ট রেশিও। সো এখানে গ্রস মার্জিন রেশিও বের করবেন, যেটা আগে ছিল 2009-এ ছিল আপনার 44%, জিপি বেড়ে গিয়ে 52% হয়েছে। তাহলে জিপি রেশিও যে সিগনিফিক্যান্ট ইনক্রিজ হলো, কেন হয়েছে এটাকে আপনাকে অ্যানালাইসিস করতে। অপারেটিং মার্জিন আগে ছিল 22%, সেটা আবার কমে গিয়ে হয়েছে 19%। তার মানে এখানে এমন হতে পারে যে কস্ট অফ গুডস সোল্ড এর কোনো আইটেম হয়তো ওভারহেডে গিয়ে চার্জ করা হয়েছে। কারণ এখানে দেখেন, এখানে 18 মিলিয়ন থেকে 23 মিলিয়ন হয়েছে রেভিনিউ, কস্ট অফ সেলস মাত্র 10 মিলিয়ন থেকে 1 মিলিয়ন, তার মানে 5 মিলিয়ন রেভিনিউ ইনক্রিজ হয়েছে, কস্ট অফ সেলস মিলিয়ন বেড়েছে মাত্র কত, 1 মিলিয়ন। সো গ্রস প্রফিট আগে ছিল 8, এখন হয়েছে 12। আর অপারেটিং এক্সপেন্সেস যেটা, সেটা দেখেন 4 থেকে 7.5 হয়েছে। তার মানে দেয়ার ইজ এ চান্স যে কস্ট অফ গুডস সোল্ড এর কোনো আইটেম হয়তোবা কস্ট অফ গুডস সোল্ড এর চার্জ না করে আপনার অপারেটিং এক্সপেন্সে চার্জ করছে, মিসক্লাসিফিকেশন অফ এক্সপেন্সেস। ওকে, দেন প্রফিট বিফোর ইন্টারেস্ট অন ট্যাক্সেশন আসলো। তারপর ইনভেন্টরি কত রেশিও আছে, রিসিভেবলস কত দিনের আছে রেশিও, ক্যাশ কত আছে, ট্রেড পেয়েবলস, ওভারড্রাফট কোন সালে কত আছে সেটা এখানে দেওয়া আছে। সো আমাদের এই যে অপারেটিং মার্জিন এবং গ্রস মার্জিন দেখে আমরা বুঝতে পারলাম, বা আমাদের একটা অ্যাসেসমেন্ট, দেয়ার মে বি আ মিসস্টেটমেন্ট or error in the form of error or fraud, that you know they are misclassifying expenses from cost of sales to overhead.
যার কারণে জিপি মার্জিন রেশিওটা বেশি আর অপারেটিং মার্জিন রেশিওটা কম। এটা একটা রিস্ক। তারপরে ইনভেন্টরি ডেজ যেটা আছে সেটা আগে ছিল 58 ডেজ, এখন 70 ডেজ এর ইনভেন্টরি, তার মানে বেশি ওয়ার্কিং ক্যাপিটাল এখানে স্টাক হয়ে আছে। এবং বেশি ইনভেন্টরি স্টাক হয়ে থাকলে সেখান থেকে মিসসেলেনিয়া কি বলে আপনার আহ, এখান থেকে চুরি হয়ে যেতে পারে। তারপরে আপনার এখান থেকে হারায় যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে ইনভেন্টরি, সেদিকে টেম্পার নষ্ট হয়ে যেতে পারে, সেটা মাথায় রাখতে হবে। যার কারণে ইনভেন্টরির যে ভ্যালুটা দেখাচ্ছে তার চেয়ে সিগনিফিকেন্টলি ভ্যালু কমও হতে পারে। রিসিভেবল কালেকশন পিরিয়ড ছিল আগে 61 ডেজ, এখন হচ্ছে 71, তার মানে প্রচুর পরিমাণে বাকিতে সেল করা হয়েছে। তো কালেকশনটা কমে গেছে, কালেকশন কমে যাওয়ার পর এখান থেকে ফিউচারে ব্যাড ডেট হতে পারে, এটা একটা রিস্ক। তো সেগুলোকে কি প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিনা। পেয়েবল আগে ছিল 44 ডেজে পে করতে, এখন পে করতে করতে 53 ডেজ হচ্ছে। সো এটা একটা রিস্ক আছে যে আপনার যারা ভেন্ডর আছে এই কোম্পানির, তারা হয়তো তাকে ফার্দার ক্রেডিট সেলস তার কাছে নাও করতে পারে, অথবা করলেও হয়তো রেট হাই নিবে, অথবা ভালো প্রোডাক্ট দিবে না, এই ধরনের একটা রিস্ক আছে। তো এটা আইডেন্টিফাই করা যে আদৌ এই ধরনের কোনো কিছু আছে কিনা। আর কারেন্ট রেশিও আগে ছিল 5.8, হুইচ ইজ ভেরি হাই, এখন হয়েছে 2.6, হুইচ ইজ গুড, কারণ কারেন্ট রেশিও 2:1। এরপর কুইক রেশিও আগে ছিল 4.4, হুইচ ইজ ভেরি হাই, বিকজ কুইক রেশিও হচ্ছে 1:1। হ্যাঁ, 1 টাকার অ্যাসেটের এগেনস্টে 1 টাকা লায়াবিলিটি থাকলেই হয়। তো এখন 1.8, স্টিল দিস ইজ গুড। ঠিক আছে। So, এগুলো হলো আপনার রেশিও অ্যানালাইসিস আপনি করলেন। তো স্যার এখানে পেয়েবল পিরিয়ড হ্যালো। পেয়েবল জি স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছিলাম যে পেয়েবল ডেজ যদি বেশি হয় তাহলে এটা কি ভালো না কোম্পানির জন্য? কারণ হাতে যখন অনেক বেশি টাকা থাকবে তখন হচ্ছে যে কোম্পানি ইনভেস্টের দিকে বেশি মনোযোগ দিবে, তাই পেয়েবলটা যতদিন আটকে রাখা যায়। আম, এটা তো কোম্পানির জন্য কি ভালো কিনা? না এটা মানে কমপ্লিটলি ভালো না, বিকজ আপনার হলো আপনার আপনার যে পেয়েবল পার্টিজ আছে তাদের কাছে আপনার ক্রেডিট ওয়ার্থিনেসটা কমে যাবে। তো দেন ফিউচারে গিয়ে আপনি যখন তাদের কাছে পারচেস করবেন, তখন কিন্তু আপনার কাছে ভালো রেট তারা দিবে না, আপনার পেমেন্ট ডিলে হচ্ছে এটার কারণে আপনাকে রেট খারাপ দিবে, তারপর ভালো প্রোডাক্ট নাও দিতে পারে, আপনার কাছে সেল নাও করতে পারে তারা। সো আপনার কিন্তু ক্রেডিট রেটিংটা তাদের কাছে খারাপ হচ্ছে, সেটাও লক্ষ্য করতে হবে। সো একটা রিজনেবল লেভেলে পেয়েবলটা মানে পেয়েবল পেমেন্ট ডেজটা বাড়ানো যেতে পারে, ওই ডেজটা পার হয়ে যাওয়াটা ঠিক না হলে তখন সেটার কারণে একটা ইম্প্যাক্ট পড়তে পারে, সেটাও মাথায় রাখতে হবে। কি ঠিক আছে? আছে। স্যার আইডল মানি পড়ে থাকতে পারে স্যার। হুম। কি বললেন? সো আমরা অডিট রিস্ক গুলো যদি এখানে দেখি, যে ম্যানেজমেন্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ 2009 রেজাল্টস এন্ড হেন্স আন্ডারটুক স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ দ্য 2010 trading results. There is a risk that management might feel under pressure to manipulate the results through the judgments taken or through the use of provisions. তার মানে যেহেতু 2009-এর পারফরমেন্সের উপরে খুশি ছিল না ম্যানেজমেন্ট, সো দ্যার ইজ এ চান্স এখানে অনেক সময় হয়তো রেভিনিউ বাড়ায় দেখাতে পারে, অথবা খরচ কমিয়ে দেখাতে পারে। এই জিনিসটা আপনার দেখতে হবে। Throughout the audit, the team will need to be alert to this risk. They will need to carefully review judgmental decisions and compare treatment against prior years. প্রত্যেকটা prior year রিলেটেড যেসব ট্রিটমেন্ট আছে এবং স্পেশালি জাজমেন্ট রিলেটেড যেগুলো আছে সেগুলো একটু চেক করতে হবে। তারপর নাম্বার 2 যেটা, generous sales related bonus scheme has been introduced in this year. These may lead to sales cut-off errors with employees aiming to maximize their current year bonus. সো অনেক সময় যেহেতু এই বছরে বোনাস দেওয়া হচ্ছে, নেক্সট ইয়ারে গিয়ে নাও দেওয়া হতে পারে, অনেকে বেশি সেলস দেখাতে পারে, যেটা অ্যাকচুয়ালি সেলস হয় নাই সেগুলোকেও সেলস হিসেবে রিকগনাইজ করে ফেলতে পারে। সো এটা একটা রিস্ক। সো ইনক্রিজ সেলস কাট অফ টেস্টিং will be performed along with a review of prior post year end sales returns as they may indicate cut off errors. মানে আপনাকে দেখতে হবে যে
কাট অফ এরর আছে কিনা, মানে যেগুলো সেলস রেভিনিউ হিসেবে রিকগনাইজ করা যাচ্ছে না অ্যাজ পার আইএফআরএস 15, সেগুলোকেও রেভিনিউ হিসেবে রিকগনাইজ করেছে কিনা এটা দেখা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাকে দেখতে হবে ইয়ার এন্ডের পরে গিয়ে কতগুলা সেলস রিটার্ন আসছে। যদি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ সেলস রিটার্ন হয় তাহলে বুঝতে হবে ফেক সেলস জেনারেট করেছিল সেলস রেভিনিউ, সেটা পরের বছরে গিয়ে এটাকে আপনার সেলস রিটার্ন দেখালো। তার ক্ষেত্রে সুবিধা যেটা হলো ওই রেলিভেন্ট ইয়ারে সে তার পারফরমেন্সটা ভালো দেখাতে পারলো এবং পারফরমেন্স বোনাস পেল। ওকে, সো থার্ড যেটা আছে, রেভিনিউ হ্যাজ গ্রোন বাই 28% ইন দ্য ইয়ার। হাউএভার, যেটা আমি তখনই বলেছি, রেভিনিউ বাড়ছে 28%, কস্ট অফ সেলস বাড়ছে মাত্র 10%। তার মানে দেয়ার শুড বি আ consistency between the increase or decrease of revenue and cost of sales, তাই না? এটা যেহেতু হয় নাই, তো this increase in sales may be due to the bonus scheme and the advertising. However, this doesn't explain the increase in gross margin. There is a risk that sales may be overstated. সো এরকম একটা চান্স আছে যে সেলস ওভারস্টেটেড হয়েছে, সো কস্ট অফ সেলস ওইভাবে বাড়ে নাই, শুধু রেভিনিউটা বেড়েছে। সো ডিউরিং দ্য অডিট আ ডিটেইলড ব্রেকডাউন অফ সেলস উইল বি অবটেইনড, ডিসকাসড উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড টেস্টেড ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য সেলস ইনক্রিজ। এটা আপনাকে চেক করতে হবে। স্যার কিভাবে চেক করব? কোনো কোম্পানি যদি ফেক রেভিনিউ দেখায় তাহলে অ্যাজ এ অডিটর আমাদেরকে কিভাবে চেক করা উচিত? আচ্ছা, আপনাকে দেখতে হবে যে পার্টিকুলার কাছে সেলস রেভিনিউ জেনারেট করছে ওই পার্টিকুলার রিসেন্টলি ক্রিয়েট করা কিনা। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে এগুলো ফেক পার্টি ক্রিয়েট করে রেভিনিউ রিকগনাইজ করেছে। তারপরে দেখতে হবে এই যে রেভিনিউ রিকগনাইজ করলো, তো এটার এগেইনস্টে সাপোর্টিং কি, তার কস্ট অফ সেলসে এটার কোনো ইমপ্লিকেশন হয়েছে কিনা, প্রোডাক্টটা তার ওয়্যার হাউস থেকে বের হয়েছে কিনা, তার জন্য ওখানে তো কিছু ডকুমেন্টেশন মেইনটেইন করা হয় ওয়্যার হাউস থেকে বা ডিপো থেকে যখন প্রোডাক্টটা বাইরে যায় তার জন্য কিছু ডকুমেন্টেশন আছে, সেগুলো আছে কিনা। তারপরে দেখতে হবে যে এই যে সেলস গুলা হয়েছে যে পার্টির কাছ থেকে, তার তো রিসিভেবল ক্রিয়েট হয়েছে। ইয়ার এন্ডের পরে গিয়ে ধরেন ডিসেম্বর জুন ক্লোজিং, আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বরে গিয়ে দেখেন যে এই সেলস গুলা থেকে পেমেন্ট হয়েছে কিনা, টাকা কালেকশন হয়েছে নাকি এগুলো রিটার্ন হয়েছে, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার? আর এখানে স্যার এখানে মূলত দ্বারাই স্যার মানে সাপোর্টিং ডকুমেন্টেশন আমাদেরকে মানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হবে, রাইট। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। Then gross margin has increased from 44.4% to 52.2%. Operating margin has decreased from 22% to 19.6%. So gross margin বাড়লো কিন্তু operating margin কমলো। So there may be a misclassification of expenses, যে cost of sales এ যেটা চার্জ হওয়ার কথা না করে সেটা হয়তো আপনার ওভারহেডে চার্জ করেছে, যার কারণে আপনার কস্ট অফ সেলস খুব একটা বাড়ে নাই, কিন্তু ওভারহেড কিন্তু আগের বছরের তুলনায় কম্পারেটিভলি একটু বেশি বেড়েছে। দেখেন কস্ট অফ সেলস বাড়ছে মাত্র 1 মিলিয়ন, আর অপারেটিং প্রফিট মার্জিন এক্সপেন্স বেড়েছে 3.5 মিলিয়ন। এটা তো অনেক হাই কম্পারেটিভলি। সো এই জিনিসটা মনে হয় মিসক্লাসিফিকেশন অফ এক্সপেন্সেস হতে পারে। দিস মুভমেন্ট ইন গ্রস মার্জিন ইজ সিগনিফিক্যান্ট অ্যান্ড দেয়ার ইজ আ রিস্ক দ্যাট costs may have been omitted or included in operating expenses rather than cost of sales. There has been a significant increase in operating expenses, which may be due to the bonus and the advertising campaign, but could be related to the misclassification of cost. এটাকে আপনাকে চেক করতে হবে যে আসলে কি ওই জেনারাস স্কিমের কারণে বা বোনাস দেওয়ার কারণেই কি তার অপারেটিং এক্সপেন্স বাড়ছে নাকি মিসক্লাসিফিকেশন আছে। তার জন্য আপনাকে কি করতে হবে, the classification of costs between cost of sales and operating expenses will be compared with the prior year to
এনশিওর কনসিস্টেন্সি। এখন এই অপারেটিং মার্জিনের আন্ডারে তো আরো 10-15টা হেড আছে, কস্ট অফ সেলস এর আন্ডারে কয়েকটা হেড আছে, এগুলোর আগের বছরে কি ছিল, এই বছর কি হয়েছে, এটা কম্পেয়ার করলেও আপনি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন যে এখানে মানে মিসক্লাসিফিকেশন হয়েছে কিনা। ঠিক আছে। Then the finance director has made a change to the inventory valuation in the year with additional overheads being included. In addition, inventory days have increased from 58 to uh, তো এখানে এই যে ইনভেন্টরি রাখতেছে, আগে 58 ডেজ ইকুইভ্যালেন্ট ইনভেন্টরি থাকতো, এখন 70 ডেজ ইকুইভ্যালেন্ট ইনভেন্টরি থাকছে। তার মানে এখানে কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা হয়ে থাকছে, স্টাক হয়ে থাকছে। অ্যান্ড দেয়ার ইজ আ রিস্ক দ্যাট ইনভেন্টরি ইজ ওভার ভ্যালুড। যেহেতু কিছু এক্সপেন্স, সে বলতেছে যে এডিশনাল ওভারহেড বিং ইনক্লুডেড ইন ক্লোজিং ইনভেন্টরি। তার মানে এডিশনাল ওভারহেড গুলো পুরোটাই তো ক্লোজিং ইনভেন্টরিতে চার্জ হওয়ার কথা না, পার্শিয়ালি প্রপোর্শনেটলি টু বি চার্জ উইথ কস্ট অফ সেলস অ্যান্ড প্রপোর্শনেটলি টু বি চার্জ উইথ ক্লোজিং ইনভেন্টরি। এখন পুরোটাই যদি ক্লোজিং ইনভেন্টরিতে চার্জ করে, তাহলে তো কস্ট অফ সেলস এর ভ্যালুটা কমে গেছে, তার সাথে এটা কিন্তু লিঙ্ক আছে। ঠিক আছে, কারণ কস্ট অফ সেলস এ চার্জ না করে ক্লোজিং ইনভেন্টরিতে কিছু ওভারহেড যদি চার্জ করে, তাহলে কিন্তু এটা প্রপার অ্যাকাউন্টিং বা ভ্যালুয়েশনটা এরর আছে। The change in the inventory policy will be discussed with management and a review of the additional overheads included performed to ensure that these are of production nature. তার মানে যে ওভারহেড গুলা ক্লোজিং ইনভেন্টরিতে নিয়েছে, সেটাকে চেক করতে হবে যে এগুলো প্রোডাকশন নেচার, এবং তারপরে পলিসিটা দেখতে হবে যে এটা পলিসিটা ঠিক আছে কিনা, এবং দেখতে হবে যে আপনার যে এক্সপেন্স গুলা ক্লোজিং ইনভেন্টরিতে চার্জ করা হয়েছে, পুরোপুরি সেখানে চার্জ করা উচিত হয়েছে নাকি এটার কিছু পর্শন ওকে। So detailed cost and net realizable value testing to be performed and the aged inventory report to be reviewed to assess whether inventory requires writing down. So আপনাকে এটার written down value, net realizable value, NRV বের করতে হবে, cost and NRV এর মধ্যে যেটা কম সেটাকে কনসিডার করতে হবে অ্যাজ আ ভ্যালু অফ ইনভেন্টরি। তারপরে যদি ইনভেন্টরি ভ্যালু যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার এখানে রাইট অফ করতে হবে। সো এই জিনিসগুলো আপনাকে অ্যাসেসমেন্ট করে দেখতে হবে। ঠিক আছে। এরপরে আপনাকে রিসিভেবল ডেজ হ্যাভ ইনক্রিজ ফ্রম 61 to 71 days and management have extended তো এখন যেটা হয়েছে যে এক্সটেন্ডেড পোস্ট এয়ার এন্ড ক্যাশ রিসিভ, এটার কারণে যেটা হতে পারে যে দিস লিডস টু অ্যান ইনক্রিজ রিস্ক অফ রিকভারেবিলিটি অফ রিসিভেবল। কারণ আপনি যত বেশি দিন পুরাতন হবে, তত এটা রিকভারেবিলিটির আপনার মানে অনেক রিসিভেবলসে আপনার যেটা হবে রিকভারেবিলিটি কমে যাবে। সো এক্সটেন্ডেড পোস্ট এয়ার এন্ড ক্যাশ রিসিভস টেস্টিং অ্যান্ড আ রিভিউ অফ দ্য এজ রিসিভেবল লেজার টু বি পারফর্ম টু অ্যাসেস ভ্যালুয়েশন। সো আপনার রিসিভেবল যেগুলো আছে, এগুলোর দেখতে হবে যে রিসিভেবল গুলো কালেকশন ঠিকভাবে হচ্ছে কিনা, আর কোনোটা অনেকদিন ধরে আপনার নন কালেক্টেবল থাকছে কিনা, যার কারণে সেগুলোকে আপনার রাইট ডাউন করার প্রয়োজনীয়তা আছে। And then finally, the current and quick ratios have decreased from 5.8 to 2.6 and 4.4 to 1.8 respectively. In addition, in cash, the cash balances have decreased significantly over the year. দেখেন ক্যাশ ব্যালেন্স আগে ছিল 2.3 মিলিয়ন, এখন জিরো, কোনো ক্যাশ ব্যালেন্স নাই। তো এটা গোয়িং কনসার্ন থ্রেট না। So although all ratios are above the minimum levels, this is still a significant decrease, and along with the increase of sales could be evidence of overtrading, which could result in going concern difficulties. So detailed going concern testing to be performed during the audit and discussed with management to ensure that the going concern basis is
রিজনেবল। এই রিস্কগুলা আমরা এই কেসটা থেকে পেলাম, এবং সেই রিস্কগুলোর এগেইনস্টে রেসপন্সেস টু রিস্ক বলতে বোঝায় আপনি অ্যাজ অ্যান অডিটর কি অডিট প্রসিডিউর পারফর্ম করবেন। এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি একটু বলছি স্যার। স্যার এখানে, স্যার একটু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ স্যার, যা কেস স্টাডি স্যার, স্যার কেস যে এটা আমরা যে কোশ্চেনটা স্যার আনসার করলাম, আমার কাছে মনে হলো স্যার এগুলি স্যার স্যার মানে অ্যানালাইজিং জাতীয় মানে আনসার স্যার, মানে অ্যানালাইজ করবো আর কি সবকিছু স্যার, হ্যাঁ, এমনটা কি? জি রাইট স্যার। রাইট, আপনাকে অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইসিস করে তারপরে আপনাকে এইটার মানে রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে এই রিস্ক গুলা মনে হচ্ছে এখানে আছে। সো এখন আদৌ এই রিস্ক, আমরা তো বলছি রিস্ক অফ ম্যাটেরিয়াল, রিস্ক মানে কি আপনি বলতে পারবেন না 100% প্রবলেম আছে, তার মানে রিস্ক আছে। তো রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে, সো ওই রিস্কগুলার উপর বেস করে আপনাকে অডিট প্ল্যানিং করতে হবে যে এই রিস্কগুলা যে আমি ধরছি সেগুলো আদৌ ঠিক আছে কিনা, বা আসলেই এরকম মিসস্টেটমেন্ট হয়েছে কিনা, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আপনাকে অডিট প্রসিডিউর প্ল্যান করতে হবে। থ্যাংকস স্যার। জি স্যার। ঠিক আছে, সো আমার মনে হয় আমরা আজকে তাহলে এই পর্যন্তই থাকি। আমরা বাসায় এগুলো পড়াশোনা করি, দেন আমরা নেক্সট ক্লাসে পরের চ্যাপ্টার থেকে আবার স্টার্ট করব। জি ঠিক স্যার। আছে? আল্লাহ হাফেজ। স্যার স্যার একটা আসসালামু প্রশ্ন। আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম যে কোন চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেন গুলো এসেছে। তো হুম। এটা আরো একটু সহজ ভাবে কিভাবে করা যায়, যেহেতু আমি এখনো বইটা সম্পূর্ণ পড়িনি, তো আমি কিভাবে বুঝবো যে এটা কোথা থেকে এসেছে? ও আচ্ছা, আপনি যেটা করতে পারেন আপনার হলো যে ধরেন প্রশ্নটা নিলে, প্রশ্ন দেখলে বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারগুলোর নামের সাথে যদি ম্যাচ করেন, তাহলে আপনি কিন্তু ইজিলি কিন্তু এটা পেয়ে যাবেন যে কোন ধরনের প্রশ্ন হয়েছে। যদি রিস্ক অ্যাসেসমেন্ট রিলেটেড বলে তাহলে তো চ্যাপ্টার যেটা 9 আছে, চ্যাপ্টার 9 রিস্ক অ্যাসেসমেন্ট, সেটা রিলেটেড। যদি প্ল্যানিং রিলেটেড বলে তাহলে বুঝতে হবে যে অডিট প্ল্যানিং, তাহলে এটা চ্যাপ্টার 7। আর যদি বলে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, 8। সো এইভাবে আপনার যদি রিপোর্টিং রিলেটেড আসে তাহলে 12-13, অডিট কমপ্লিশন রিলেটেড অ্যান্ড রিপোর্টিং 12-13-র মধ্যে আসবে। সো এইভাবে। আর যদি ধরেন আপনার অ্যাকসেপ্টিং দ্য এঙ্গেজমেন্ট এই রিলেটেড কোনো কিছু আসে, এঙ্গেজমেন্ট লেটার রিলেটেড কিছু আসে, চ্যাপ্টার 6। তারপর আপনার হলো আছে আরেকটা কি, এটাকে বলে হলো এই যে ইথিক্স যদি আসে, ইথিক্স থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনাকে বুঝতে হবে প্রফেশনাল ইথিক্স, এটা চ্যাপ্টার 4। হ্যাঁ, প্রফেশনাল স্ট্যান্ডার্ড নিয়ে যদি আসে 3। কোয়ালিটি ম্যানেজমেন্ট বা কোয়ালিটি আইএসকিউসি নিয়ে বা কোয়ালিটি কন্ট্রোল নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা চ্যাপ্টার 5 থেকে এসেছে। So, এইভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আসলে ওখানে ট্রিকি কোয়েশ্চেন আসে, তো তো হুম। দেখা যায় যে উম, মানে একই কোয়েশ্চেনে আমার কাছে খুব কনফিউশন লাগছিল যে এটা মেবি দুই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 9 এন্ড চ্যাপ্টার 8 এর থেকে কিছু একটা হবে। তো এই কারণে প্রশ্নটা করেছি। অনেক সময় বুঝতে মার্জ পেরেছি। হয়েও আসে, দুই চ্যাপ্টারের প্রশ্ন একসাথে এক প্রশ্নের মধ্যে আসে। তখন স্যার কোন চ্যাপ্টারের নাম লিখবো? তখন আপনি এটা আপনি একটা অ্যাভারেজে দুইটা চ্যাপ্টারের মধ্যেই আপনি এটাকে ডিভাইড করে দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে। স্যার আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ঠিক আছে। জি স্যার, তো আসসালামু আলাইকুম স্যার। আমরা নেক্সট স্যার ক্লাসে। আমাদের আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমাদের হোমওয়ার্ক থাকবে কোনো? আপনারা যে চ্যাপ্টারগুলো পড়া হচ্ছে এগুলো ভালো করে এই ক্লাসের পরেই যদি আরেকবার দেখে নেন, এই চ্যাপ্টার রিলেটেড বই বের করে আর কি কি আছে, তাহলে কিন্তু এই চ্যাপ্টার পড়া শেষ, আর ওইভাবে পড়া লাগে না। ক্লাসে যদি অ্যাটেন্টিভ থাকেন, ক্লাসে জিনিসগুলো বুঝেন, তারপরে ক্লাস শেষে জাস্ট আপনি যদি হাফ 1 আওয়ার ওর ম্যাক্সিমাম 1 আওয়ার যদি এই চ্যাপ্টারটা পুরোটা দেখেন, তাহলে দেখবেন এই পুরো চ্যাপ্টারটা আপনার মোটামুটি হয়ে গেছে। সেইভাবে পড়লে আপনারা কিন্তু অনেক আগে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, নাকি স্যার? ঠিক আছে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।